আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি শিখছিলাম? একদম শুরু থেকে শুরু করছিলাম মাউস ধরা, কিবোর্ড সম্পর্কে। এরপর ফাইল ম্যানেজমেন্টটা আমার মনে হয় আজকে আরেকটু দেখাই দেওয়া উচিত। নোটপ্যাড এবং ফাইল ম্যানেজমেন্টটা হচ্ছে একবার করে দেখে দেব। যেমন আমরা গত ক্লাসে যা দেখাইছিলাম, কিছু আমরা লিখবো। সেভের বিষয়টা আমি নিজের নামটাই লিখি। আমি আমার নামটা লিখলাম। এটা আমি যদি সেভ দিতে চাই সেক্ষেত্রে Ctrl+S প্রেস করতে পারি, অথবা ফাইল থেকে সেভ প্রেস করতে পারি, তাই না? এই দেখেন এখানে শর্টকাট কি লেখা আছে, তাই না? Ctrl+S। আমার যখন নতুন করে ফাইল সেভ করব তখন পারমিশন চাইবে কোথায় সেভ করব, তাই না? তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং একটা নাম দিতে পারি। নামটা আজকে ক্লাস 2 দিয়ে দিলাম। ক্লাস 2 দিয়ে সেভ দিলাম। আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। আমি এটা যদি কেটেও দিই তাও আমার এই যে ক্লাস 2 নামে একটা টেক্সট ডকুমেন্টটা থাকলো। এই যে এটা অন করলাম, বড় করলে বড় করা যাচ্ছে, ছোট করলে ছোট, আবার এই সাইড থেকে আমরা ছোট বড় করতে পারি। এই যে এখন একটা কথা, ওই যে এই ফন্ট সাইজ কী করে বড় হলো, এটা একটা প্রশ্ন, তাই না? ফন্ট সাইজ কীভাবে বড় করা যেতে পারে? এই ফরম্যাট থেকে ফন্টে গেলে আমরা এখান থেকে সাইজটা বাড়াতে পারি। এই যে এখানে 72 করা রয়েছে, আমি যদি 48 করে দিই এবং এখান থেকে ওকে করে দিই তাহলে আমার সাইজ আরেকটু কমে গেল, 72 থেকে 48 হয়ে গেল। এবার আমি চাচ্ছি, আচ্ছা এটা তো আছে, আমি কাটার সময় আমি যদি চাই, দেখেন আমি একটু চেঞ্জ ঘটালাম। যদিও আগেই নয়ন খান লেখা ছিল, কিন্তু তারপরেও আমি কেটে দিয়ে ফন্ট সাইজ ছোটো করছি, একটা পরিবর্তন ঘটেছে, তাই না? এরপরে আমি যদি কেটে দিতে যাই সেক্ষেত্রে আবার বলছে তুমি কি এই পরিবর্তনটা করতে চাচ্ছ? তো আমি বলবো হ্যাঁ, এটা সেভ করতে চাচ্ছি, সেভ। তো এই পরিবর্তনটা এখানে এসছে। ওই ফন্ট সাইজ আগে বড় ছিল, এটা এখন ছোট। আচ্ছা, আমি ফন্ট সাইজ কীভাবে বড় করলাম এটা কি ক্লিয়ার? এই যে ফরম্যাট থেকে ফন্ট থেকে এগুলো অতটা দরকার না, তারপরেও বেসিক বিষয়গুলো আপনাদের জানানো প্রয়োজন, এই কারণে বলছি। আচ্ছা, এরপর যে বিষয়টা আসছে যে এটা আমি কেটে দিচ্ছি, কোনো পারমিশন চাচ্ছে না কাটার সময়, কারণ আমি অলরেডি এটা সেভ করে রাখছি। এখানে আবার ডাবল ক্লিক করে আমি চাইলে বড় করতে পারি। এই যে এই অপশনটা কি, মিনিমাইজ মানে কেটে দেওয়া না, এটা আবার ওপেন করতে পারবো। এই দেখেন এর নিচে একটা সাদা দাগ রয়েছে, এই নোটপ্যাডের নিচে একটা সাদা দাগ রয়েছে, তার মানে এটা এখনও সচল আছে, মানে অন আছে, তাই না? তো এটা আমি ক্লিক করলে আবার অন হচ্ছে, আবার ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে অন হচ্ছে, ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে মিনিমাইজ করা যেতে পারে, আবার এখান থেকে অনও করা যায়, অফও করা যায়। মিনিমাইজও এখানে ক্লিক করেও করা যায়। আর এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়। এই যে ম্যাক্সিমাইজ লেখা রয়েছে, তো এটা করলে ফুল স্ক্রিন হয়। কালকের বিষয়গুলো তারপরে অনেকের মনে থাকবে না, এটা স্বাভাবিক, আমি তাই আরেকবার করে দেখাচ্ছি। এখন দেখেন আমি কিছু পরিবর্তন ঘটাবো। যেমন আমি যদি এন্টার প্রেস করি, এই লেখার এটা মানে যে দাগটা লাপাচ্ছে এটা নিচের লাইনে চলে আসবে, এন্টার প্রেস করলে নিচের লাইনে। তো আমি যদি এখানে অন্য কিছু লিখি, আমি কিছু সংখ্যা লিখতে পারি। তো এই পরিবর্তনটা ঘটালাম। এবার আমি চাচ্ছি আগে যে ফাইলটা আমার সেভ করা ছিল ওইটার আমি পরিবর্তন ঘটাবো। তো Ctrl+S প্রেস করলে আমার সেটা হবে। আবার যদি কাটতে যাই সেক্ষেত্রেও একই কাজ, ডোন্ট সেভ। এখানে কিন্তু আমি এখন Ctrl+S প্রেস করলে আমার আর পারমিশন চাইবে না, কারণ ওর একটা লোকেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রথমেই, তাই না? তো এখানে এই যে পরিবর্তনটা ঘটেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সেভ শিখলাম, আগের কালকেই শিখেছি, তাও আমি একবার করে রিভাইজ দিয়ে দিচ্ছি আপনাদের। এরপর দেখেন আমি এই ফাইলেরই একটা ডুপ্লিকেট সেভ করতে চাচ্ছি ভিন্ন নামে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি Ctrl+Alt+S দিতে পারি না, Ctrl+Shift+S, অথবা ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে Ctrl+Shift+S। তো এখন আমি ডেস্কটপে লোকেশন দিচ্ছি। তো ক্লাস 2 অলরেডি একটা সেভ রয়েছে আমার, একই নামে দুইটা ফাইল কখনোই সেভ হবে না। তো আমি পয়েন্ট দিলাম, জাস্ট একটা পয়েন্ট অ্যাড করলাম, মানে ডট। তো এবার আমি সেভ করলাম। দেখেন একটু লেট হলো, তারপরেও এটা সেভ হয়েছে। 2 পয়েন্ট দিয়ে আরেকটা ফাইল সেভ হয়েছে। দেখেন এটাতেও যা রয়েছে এটাতেও তাই রয়েছে। এই হচ্ছে বিষয়। আমি চাইলে পরবর্তীটায় আমি পরিবর্তন ঘটাতে পারি। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এবার আসি ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে। এটা হচ্ছে ফোল্ডার বা মেমোরি বলেন বা স্টোরেজ বলেন, যাই বলেন, এটাতে ক্লিক করলাম,
আমি কিছু অপশন দেখতে পাচ্ছি ডিফল্টভাবে ডেস্কটপ, ডাউনলোড, এরপর দিস পিসি। আমাদের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার হবে ডেস্কটপটা খুঁজে বের করতে হবে। ডাউনলোড, আপনি ব্রাউজার থেকে কোনো ডকুমেন্ট ডাউনলোড করলে সেগুলো এখানে এসে আপনি খুঁজে পাবেন। তারপর হচ্ছে এই যে দিস পিসি, এখান থেকে আপনি আপনার টোটাল মেমোরি আপনি দেখতে পাবেন। এই স্লটেও আপনি আপনার ফাইল, গুরুত্বপূর্ণ ফাইলগুলো এখানে রাখতে পারবেন। আচ্ছা, এরপর আমি আরেকটা নাম দিয়ে এখানে একটা ফোল্ডার করছি। এটা সফটওয়্যার নামে একটা ফোল্ডার করা রয়েছে, ফোল্ডার বা স্টোরেজ স্লট যাই বলেন। এখানে আমি সেই ডকুমেন্টগুলো খুঁজে পাবো। আচ্ছা, এখন কালকে যে বিষয়টা বলছিলাম যে একটা ফাইল আমরা কিভাবে, মানে একটা ফাইল কিভাবে তৈরি করতে পারি, নিউ ফাইল, ফাইল থেকে নিউ, মানে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো পাবো, আর লেফট বাটন ক্লিক করলে কিচ্ছু আসবে না। ঠিক আছে, এভাবে ড্র করলে একটা এরকম কিছু হবে, কিন্তু রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো পাবেন। এখান থেকে নিউ থেকে ফোল্ডার। গতকাল তো এটা শিখলাম, তাই না? আজকে আমরা শর্টকাট শিখি। Ctrl+Shift+N, দেখেন Ctrl+Shift+N প্রেস করছি, এখানে নিউ ফোল্ডার 2 নামে একটা আসছে, যেটা কিনা আমরা এখন এডিট করতে পারবো। এখানে নামগুলো আমি চেঞ্জ করতে পারবো, যেমন CLASS+1 দিছি। আচ্ছা, আপাতত আমি ক্লাস চলাকালীন সময়ে আপনারা কম্পিউটারের দিকে তাকায়েন না বা নিজে পড়ার ট্রাই করেন না, আমি আপনাদের সময় দিব অবশ্যই। আর গত ক্লাসে যেহেতু এগুলো করানো হয়েছে, আমি বেশি সময় নিব না এটার উপরে। তো দেখেন আমি একটা নাম দিছি, এখন এই নামটা আমার মনে হলো যে ভুল হয়েছে বা আমার সংশোধন করা প্রয়োজন। রাইট বাটন ক্লিক করব, রিনেমে যাব, যে এখানে আমি CLASS, তো এখানে আমি একটা নাম চেঞ্জ করে আবার নামটা চেঞ্জ করতে পারলাম। তাহলে আমরা কি শিখলাম, রিনেমটা কিভাবে করা যায়। তো এখন এটা আমি কপি করে যদি এখানে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট থাকতে হবে, Ctrl+C দিয়ে কপি করতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম কিছু মনে হচ্ছে? সহজ না? কম্পিউটার একদম সহজ। দেখেন এই ফাইলটা আমি চাচ্ছি এর ভিতরে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। কয়টা মেথড বললাম, প্রথমে Ctrl+C দিয়ে কপি করে এর ভিতরে নিয়ে গিয়ে রাইট বাটন প্রেস করে পেস্ট করতে পারি, অথবা Ctrl+V প্রেস করে পেস্ট করতে পারি। এই যে এটা এখানে চলে এসছে, এই ফোল্ডারটা এর ভিতরেও চলে গিয়েছে। এই যে এর ভিতরে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটা আমি যদি এটা ছোট অবস্থায় রয়েছে, আমি যদি চাই একটা আরেকটু বড় আকারে আমি দেখতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন। আচ্ছা, আমি হয়তো একটু দ্রুত বোঝাচ্ছি, যারা নতুন আছেন তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এত প্যারা নিয়েন না, আস্তে আস্তে সবই বুঝে যাবেন। শুধু এতটুকু নিশ্চিত থাকেন, আপনারা যদি নিয়মিত ক্লাসে আসেন এমনিতেই শিখে যাবেন। ঠিক আছে, এমনিতেই শিখে যাবেন, শুধু দেখতে থাকেন। তো এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারতাম। দেখেন এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, মানে এটা আমি মাউসের লেফট বাটন ধরে এভাবে আমি ঘোরাচ্ছি, ছেড়ে দিলে কিন্তু এখানে চলে যাবে। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরেই রাখতে হবে, ধরে রাখলাম এবং এটা এর ভিতরে নিয়ে গেলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। এতে করে কি হলো, এটা কাট হলো, তাই না? মানে এখান থেকে সরে ওর ভিতরে চলে গিয়েছে। তো Ctrl+Z দিয়ে আমি আবার ব্যাকেও আনতে পারবো। কন্ট্রোল প্রেস করে ধরে জেড প্রেস করলাম, এখানে চলে আসলো, যেখানে ছিল সেখানে চলে আসলো, তাই না? Ctrl+Z প্রেস করাতে এর ভিতরে আর নাই। আচ্ছা, এখন আমি এটা কাট করার গত ক্লাসে দেখাইছিলাম, Ctrl+X দিলে কাট হইলো। এবার আমি কোথায় পেস্ট করবো, এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি, এই যে পেস্ট। আবার Ctrl+V দিয়েও পেস্ট করতে পারি, কন্ট্রোল চেপে ধরে ভি। তো এখানে আর নাই সেটা। আবার কপি করলেও কিন্তু সেটা হতো। এই যে আমি আবার Ctrl+Z দিয়ে ব্যাকে আসি, এবার এটা Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো দেখেন এখানেও আছে, এর ভিতরেও আছে, সে একই ফাইল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আমি বিভিন্ন মেথডে বললাম, যেটা আপনাদের ভালো লাগে, যেভাবে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় সেভাবে কপি পেস্ট করবেন। ওকে, এটা ছিল গতকালের টপিকস। আজকে নতুন টপিকস আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ফাইল ম্যানেজমেন্ট বোঝানো হয়ে গেছে, আজকে ব্রাউজার সম্পর্কে জানতে হবে। আচ্ছা, কয়েকটা ব্রাউজারের নাম বলেন তো, কেউ বলতে পারবেন? মাইক্রোসফট এজ, তাই না? মোজিলা ফায়ারফক্স, হ্যাঁ। আচ্ছা, তো আমরা সব থেকে বেশি ব্যবহার করি, বেশিরভাগ সময় মানুষ ব্যবহার করে এখন হচ্ছে ক্রোম ব্রাউজারটা। সবাই এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে ইউজার ফ্রেন্ডলি আর কি। এরপরে আছে হচ্ছে এই যে মাইক্রোসফট এজ, এটা আমি ইসের জন্য ব্যবহার করি, না হলে রাখতাম না। এআই, মাইক্রোসফটের এটা হচ্ছে ব্রাউজার, ডিফল্ট ব্রাউজার, মানে এই যে
উইন্ডোজ, আমরা কম্পিউটার চালাচ্ছি তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, এদের নিজস্ব ব্রাউজার হচ্ছে এটা। তো এখানে এদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যার নাম হচ্ছে বিং। হ্যাঁ, বিং এদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওদেরকে আপনি যা বলবেন ওরা তা তৈরি করে দিবে। এরকম গান লিখতে বলবেন, গান লিখে দেবে। আপনি একটা ইমেজ তৈরি করতে বলবেন, ইমেজ তৈরি করে দেবে। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে হয়তো সবাই জানেন কিছুটা। আচ্ছা, এখন ব্রাউজার সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমার ব্রাউজার, ক্রোম ব্রাউজার, যার জাস্ট একটা ক্লিক করবে এখানে। সবার হয়তো এখানে টাস্ক বারে আছে, এটা না থাকলে এখান থেকে সার্চ করে খুঁজে বের করবেন CHROM, এই যে ক্রোম, গুগল ক্রোম, এটা গুগলের একটা ব্রাউজার। তো আমি জাস্ট একটা ক্লিক করছি, এটা ওপেন হয়েছে। তো ব্রাউজারের আমরা কি কি দেখতে পারি, আমি পুরো ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিতি করব সবাইকে। দেখেন প্রথমে এখানে কি দেওয়া, এখানে রিসেন্ট কিছু আমার অ্যাক্টিভিটি, আমি রিসেন্টলি কোন কোন ব্রাউজারে গিয়ে, ব্রাউজার না ওয়েবসাইটে ঢুকছি সেটা আর কি। তো সেটা সম্পর্কে এখানে বলা আছে, মানে বলা বলতে এখানে সেটা দেখাচ্ছে যে 27 সেকেন্ড আগে আমি এটাতে ছিলাম, 4 ঘন্টা আগে ফেসবুকে ছিলাম, তারপর 4 ঘন্টা আগে বেস্ট ট্যুর গুগল শিটটা ওপেন করছিলাম। এটা হচ্ছে একটা হিস্টোরি, তাই না? আচ্ছা, তারপর এই যে এই অপশনটা, এটাকে বলা হয় ট্যাব। এখানকার ভাষায় বলা হচ্ছে ট্যাব। এই যে নিউ ট্যাব, এখানে আমি যদি চাচ্ছি আরেকটা ট্যাব নিব, সেক্ষেত্রে আরেকটা ট্যাব নিতে পারলাম। আবার এখানে দেখেন ক্রস বাটন আছে, এটাতে ক্লিক করলে এটা এই ট্যাবটা কেটে যাবে। তো এই ট্যাবগুলো কি, আমি এক এক ট্যাবে এক একটা জিনিসে যেতে পারি। যেমন ইউটিউবে ক্লিক করলাম, আমি এখানে ইউটিউবে চলে যেতে পারলাম। আবার এখানে আমি সার্চ করে আমি যদি অন্য কোনো সাইটে যেতে চাই, যেমন হচ্ছে ফাইবারে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম। ফাইবারের বিভিন্ন যেমন লগ ইন ডাটা, আমি এখানে ক্লিক করলাম। আমি একই সাথে এই ব্রাউজারে ফেসবুকেও যেতে পারি, ইউটিউবেও যেতে পারি, সব কিছু একই সাথে চালাতে পারি। তো দেখেন একই সাথে আমি আরেকটা ইউটিউব ট্যাব ওপেন করলাম, একই সাথে গুগল ট্রান্সলেট অন করলাম, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এখানে নিউ ট্যাব নিয়ে আপনি যে কোনো সাইটে যেতে পারছেন। হ্যাঁ, নিউ ট্যাব নিয়ে যে কোনো সাইটে যেতে পারছেন। আশা করি ট্যাবের বিষয়টা ক্লিয়ার। এই যে প্লাস অপশন দেখছেন, এটা মানে নিউ ট্যাব। নিউ ট্যাবে ক্লিক করলে আপনারা নতুন ট্যাব নিয়ে ওখানে ইউটিউবে ঢুকতে পারবেন, ফেসবুকে। আমি আপনাদের ভাষায় বলছি, কারণ আমার ভবিষ্যতে তো এইসব ফেসবুক ইউটিউবে যাবো না, যাবো হচ্ছে অন্য সাইটে। তো এইগুলাতে আপনারা যেতে পারছেন অনায়াসে। আশা করি ট্যাবের বিষয়টা ক্লিয়ার, তাই না? এরপরে দেখেন আমরা হচ্ছে ওই যে নোটপ্যাড অন করছিলাম, এটার মানে কি মিনিমাইজ, এটার মানে কি ফুল স্ক্রিন বা শর্ট স্ক্রিন, তাই না? একই রকম। এই যে এটার মানে কেটে দেওয়া, পুরোটাই কেটে দেওয়া। আশা করি ক্লিয়ার সবাই বিষয়টা। এই উপরের লাইনটা পুরোটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, এবার এই লাইনে আসি। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে ব্যাক মানে, আর এটা হচ্ছে ফরওয়ার্ড। তো আমি যদি একটু যাই, দেখাচ্ছে আমি এই ভিডিওটা অন করলাম, এখন আর মনে হচ্ছে যে আমি সামনে গিয়ে ভুল করেছি বা আমি আবার পিছিয়ে যেতে চাই। সেক্ষেত্রে কী করবো, দেখেন ব্যাকওয়ার্ড। অথবা আমি আরেকটা অন করি, এটা অন করলাম। এখন আমি চাচ্ছি ব্যাকে যাব, মানে এর আগের ভিডিওটাই যেতে চাচ্ছি। তাহলে এই যে ব্যাকে, এই যে আগের ভিডিওটায় চলে এসেছি। আবার আমার মনে হলো না, আমি একটু আগে যেখানে ছিলাম সেখানেই ঠিক ছিলাম। তো এই যে এখানে ফরওয়ার্ডে যেতে হবে, ফরওয়ার্ডে প্রেস করলে ওই ভিডিওটা চলে আসছে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা আসলে ক্লিয়ার করলাম। আচ্ছা, এরপর এটা হচ্ছে রিফ্রেশ বা রিলোড। এটার মানে আপনি কোনো ব্রাউজারে আসেন অনেকক্ষণ ধরে, ওইটা মানে রিফ্রেশ দেওয়া প্রয়োজন। এটা আসলে পরবর্তীতে বুঝতে পারবেন। রিফ্রেশ এখন আপনাদের বোঝাইলে ওটা আপনাদের যারা নতুন আছেন তাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এরপর এখানে ভিউ সাইট ইনফরমেশন, এই সাইটের ইনফরমেশন সম্পর্কে এখানে দেওয়া আছে। এটা আমাদের মাথা কামানোর বিষয় না। মাথা কামানোর বিষয় হচ্ছে এটাকে বলা হচ্ছে ইউআরএল বক্স। এই যে এইটা ইউআরএল মানে কি, লিঙ্ক, নাম শুনেছেন না, লিঙ্ক। আমি যদি এখানে এইটা কন্ট্রোল-C দিয়ে কপি করি, এটা সিলেক্টেড অবস্থায়, এবং এটা কাউকে আমি মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আমি যদি কাউকে দিই, সে ওই লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওটা দেখতে পাবে। এটা হচ্ছে ইউআরএল বক্স, ঠিক আছে? এটাকে লিঙ্ক বলা হয় বা ইউআরএল বক্স বলা হয়। আশা করি ক্লিয়ার। আর যদি
এখানে ক্লিক করা হয় এর অ্যাপস ইনস্টল ইউটিউবের অ্যাপস আমরা চাইলে ইনস্টল করে নিতে পারবো আমাদের কম্পিউটারে, দরকার নেই আমরা ব্রাউজার থেকে চালাবো। আচ্ছা, এরপরে এই যে স্টার মার্ক, এটা গুরুত্বপূর্ণ। যারা কম্পিউটার সম্পর্কে একটু একটু জানেন তারা এটা অভ্যস্ত। মানে আপনার মনে হলো এই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনি সেভ করে রাখবেন বা প্রতিনিয়ত দেখার জন্য বা এই প্লেলিস্ট আকারে এটা সেভ করার জন্য লাগবে, সেক্ষেত্রে আচ্ছা ইউআরএলটা আপনারা কি ক্লিয়ার? ইউআরএল কপি করবেন কিভাবে বলেন তো? এই অবস্থায় যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা পুরো সিলেক্টেড হয়ে গিয়েছে। তো যদি এক ক্লিক না সম্পূর্ণ সিলেক্ট না হয়, সেক্ষেত্রে এখানে 2টা ক্লিক করবেন। 2টা ক্লিকে না হলে একই সাথে 3টা ক্লিক করবেন। 3টা ক্লিক হবে না, এখানে 2টা ক্লিক করলে কাজ হচ্ছে, 1টা 2টা। আচ্ছা একটু খেয়াল করেন, 1টা 2টা ক্লিক করলে এটা সিলেক্টেড হলো। এই অবস্থায় আমি যদি কন্ট্রোল সিতে প্রেস করি, কপি হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় যার ইনবক্সে যাবেন, যে যদি এভাবে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেন, তাহলে ওই ইউআরএলটা এখানে চলে আসবে। আচ্ছা, ইউনিভার্সাল শর্টকাট কি? কন্ট্রোল সিতে কপি, সবাই জানেন, কন্ট্রোল ভিতে পেস্ট, এটা মনে রাখবেন। তো এই দেখেন এখান থেকেও লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউবে নিয়ে যাচ্ছে, ওই ভিডিওটাই কিন্তু আমাকে ওপেন করে দিচ্ছে, তাই না? দেখেন এই হচ্ছে বিষয়। আচ্ছা, আশা করি এটা সম্পর্কে বুঝতে পারলেন। এখন এই লাইনটা ক্লিয়ার। এখন এইটা আমি বুকমার্ক দিস ট্যাব, এই সম্পর্কে আমি একটু দেখাবো। আমি চাচ্ছি এটা আমার ট্যাবে, এটাকে বলা হচ্ছে বুকমার্ক বার, মানে এটা সব সময় থাকবে। অনেকের আবার নতুন ট্যাব না নিলে এটা শো করে না, ঠিক আছে? এটা আবার সেটিংস থেকে ঠিক করে নিতে হয়। এই যে আদার্সের ভিতর দেখেন সফল ফ্রিল্যান্সার হবার স্টেপ বাই স্টেপ গাইডলাইন, এটা আমি অনেক আগে এই ভিডিওটা মনে হয়েছিল যে আমি পরবর্তীতে দেখব, কিন্তু এখন আমার সময় নেই। তো আমি কি করছিলাম, এখানে ওইটা অ্যাড করে রাখছিলাম। সেটার কাজই হচ্ছে এই স্টার মার্কের কাজ। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি দেখাচ্ছি সেটা কিভাবে হয়। আমি এখানে একটা ক্লিক করলাম, তো এখানে প্রথমে আমি নেম দিতে পারি। এই যে এখানে নেম দিতে পারি, এটা নেম দিতে পারি। তো আমি কি নেম দেব? CLASS ক্লাস 2, আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। আমি এই নাম দিলাম, দিয়ে আমি এখানে দেখেন ফোল্ডার আমি কোথায় সেভ করতে চাচ্ছি, এটা একটা কথা। তো এখানে অনেকগুলো অপশন আছে, কারণ এইগুলোই শো করছে। দেখেন আদার্স, অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া, দেখেন আদার্স, অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া, মার্কেট প্লেস। এখানে যে ফোল্ডারগুলো ক্রিয়েট করা রয়েছে, এক একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো আমার ট্যাব রয়েছে, ট্যাব বা বুকমার্ক করা রয়েছে। এই যে এখানে, তো এটা আমি অ্যাকাউন্টে না করে আমি বুকমার্ক বারে করতে চাচ্ছি। আপাতত বুকমার্ক বারে করতে চাচ্ছি। বার বলতে এই যে ফাঁকা জায়গায়, এই যে বুকমার্ক বারে ক্লিক করলাম এবং ডান দিলাম। দেখেন ক্লাস 2 নামে আমার একটা বুকমার্ক বারে একটা ভিডিও বা যাই রাখেন না কেন এখানে থেকে যাবে। আমি কেটে দিলাম, পুরো সম্পূর্ণ কেটে দিছি কিন্তু ক্রস করে। আমি যদি এখানে আবার ক্লিক করে ওপেন করি, দেখেন সেই ক্লাস 2 নামে সে ভিডিওটা থেকে গিয়েছে। আমার নতুন করে আবার সার্চ করে খুঁজে বের করা লাগছে না, তাই না? এখানে একটা ক্লিক করলাম, ওই ভিডিওটাই আমার ওপেন হলো, দেখেন। আচ্ছা, একটা অ্যাড শো হচ্ছে, অ্যাডটা ক্লিয়ার হয়ে গেলে ওই ভিডিওটাই প্লে হবে। এই যে ওই ভিডিওটাই কিন্তু আমার প্লে হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা সবাই মনে রাখবেন। আর পরবর্তীতে তো আমি অবশ্যই দেখাবো আবার। তো রাইট বাটন ক্লিক করে ডিলেট করে দিলাম। এটা আমি চাইলে আবার রাইট বাটন ক্লিক করে ডিলেটও করে দিতে পারি, এই যে ডিলেট। তো এটা আমরা চাইলে ফোল্ডারেও রাখতে পারি, আবার এখানে আমরা ফোল্ডার নিজে থেকে তৈরি করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডারের নাম দিতে পারি, ক্লাস 2 নাম দিছি। এই দেখেন ক্লাস 2 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এবং চাইলে আমি এই যে গুগল ট্রান্সলেট, এটা আমার প্রতিনিয়ত ব্যবহার করতে হয় যেহেতু ইংলিশে দুর্বল, সেক্ষেত্রে আমি এটা সবসময় সামনের পরে রাখি। তো এই ক্লাস 2 এই যে ট্যাবটা, এই যে গ্রুপটা, আমি চাইলে এটা এর ভিতরে রেখে দিতে পারি। এই যে এখন এই গ্রুপের ভিতরে রয়েছে, এই গ্রুপের ভিতরে আমি চাইলে আরও অনেক কিছু রাখতে পারি, যেমনটা এখানে রেখেছি, এখানে রেখেছি, এখানে রেখেছি, এখানে রেখেছি। দেখছেন? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন শুধু দেখলেই হবে না, আপনাদের নিজেদেরও এটা করতে হবে, তা না হলে আপনাদের মনে থাকবে না। সবাই হচ্ছে ব্রাউজারটা ওপেন করেন। আমি যে বিষয়গুলো দেখালাম এগুলো একটু দেখার চেষ্টা করেন। ওটা কি ওপেন হয়েছে? আচ্ছা, চেষ্টা করেন। আচ্ছা, সবাই চেষ্টা করেন, ব্রাউজার ওপেন করেন এবং এখান থেকে আপনারা আমি যে বিষয়গুলো বললাম, নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব কেটে দিবেন,
তারপরে হচ্ছে ইউটিউব সার্চ দিতে পারেন, এখানে এই যে ইউআরএল বক্সে ইউটিউব সার্চ দিতে পারেন। আচ্ছা, আমার একটা বায়ার এখন মেসেজ দিয়েছে, পুরাতন বায়ার, এ অলরেডি আমাকে 2টা অর্ডার আগে করছিল, এর 2টা কাজ আমি কমপ্লিট করছিলাম, একটা $60 ছিল, একটা $40 ছিল। তো আজকে আবার মেসেজ দিয়েছে যে হেই ডিউট, মানে হেই বন্ধু তুমি কেমন আছো, তো ক্যান ইউ ডু দ্য অ্যাবভ ইন দ্য লোগো, মানে এই যে এই লোগো, মানে এখানে যে লোগোটা আছে এটা কি তুমি তৈরি করে দিতে পারবা উইথ ভেক্টর ফরম্যাট, ফাইল ফরম্যাট, আই নিড ইট অ্যাসেপ, অ্যাসেপ মানে যত তাড়াতাড়ি সম্ভব, জাস্ট এ লোগো, সাম কালার অ্যান্ড এভরিথিং, জাস্ট এ লোগো অ্যান্ড কালার অ্যান্ড এভরিথিং, ইনস্টেড অফ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, জাস্ট এ কালার আই সেন্ট ইউ। আচ্ছা, এবার আমি বলি, হ্যাঁ আমি অবশ্যই এটা আপনার জন্য করে দিতে পারবো, হ্যাঁ অবশ্যই আমি এটা আপনার জন্য করে দিতে পারবো। এই যে এইটা ডিজাইন করতে দিতে বলছে, হ্যাঁ এই যে এইটা HOB হাউস অফ বার্গার, মানে এই ডিজাইন করতে 10 মিনিটও লাগবে না, তার বিনিময়ে ওরা টাকা দেবে। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। আচ্ছা, ব্রাউজার সম্পর্কে দেখাচ্ছিলাম, এখানে আমি যেগুলো দেখাইছি, এখানে ফোল্ডার তৈরি করা, কিভাবে ফোল্ডার তৈরি করবেন, কিভাবে নতুন ট্যাব নেবেন, আবার সেই ট্যাব কেটে দিতে পারবেন, এটা। তারপরে হচ্ছে এই যে এখানে ইউআরএলটা কপি করা, এটা দেখলেন। তারপরে এখান থেকে এই স্টার মার্কে ক্লিক করে আমাদের যে যেই ওয়েব, মানে যেইটাতে আপনি আসেন ওইটা বুকমার্কে অ্যাড করার কীভাবে করা যেতে পারে, এখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করতে পারেন অথবা বুকমার্ক বারে সেট করতে পারেন। ওকে, আচ্ছা, যাদের হচ্ছে এই বুকমার্ক বারটা শো করছে না, তারা এখান থেকে 3 ডট আইকন থেকে এই যে বুকমার্ক অ্যান্ড লিস্ট, এখান থেকে এই যে শো বুকমার্ক বার, এখানে হাইড রয়েছে আমার, যেহেতু আমার অলরেডি রয়েছে ওইটা, এই জন্য হাইড লেখা আসছে। আর যাদের নাই তাদের এখানে শো লেখা থাকবে, তো শো বুকমার্ক বার, এটা অন করে দিলে এটা এসে যাবে। আচ্ছা, এরকম থাকলে আমাদের কাজগুলো খুব দ্রুত করা যায়, আমরা যে কোনো কিছু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সহজে এগুলো সেভ করে রাখতে পারি, তাই না? আচ্ছা, এখন ব্রাউজারের আর যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে এক্সটেনশন, এগুলো আমি পরবর্তীতে দেখাবো, এখন এগুলো দেখালে আপনারা বুঝবেন না। আর এটা এখান থেকে জিমেইল দিয়ে আমরা একটা ব্রাউজার লগ ইন করে রাখতে পারি, তাই না? একটা ব্রাউজারকে চালাতে হলে অবশ্যই একটা জিমেইল দিতে হয়। আর এই 3 ডট আইকনে ক্লিক করে আমরা বিভিন্ন সেটিংস আমরা এগুলো দেখতে পারি, যে হিস্টোরি দেখতে পারি, পাসওয়ার্ড অ্যান্ড ফিল্ড, অনেক কিছু এখান থেকে দেখা যেতে পারে, তো ওইগুলো আস্তে আস্তে দেখানো হবে। আচ্ছা, এই বিষয়টা কি আর দেখানো দরকার আছে ব্রাউজার সম্পর্কে? আশা করি এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে আমার এখন মনে হচ্ছে যে কোনো মেসেজ দিয়েছে কি না, সেক্ষেত্রে এখান থেকে আমি রিফ্রেশ মারতে পারি, রিলোড দিতে পারছি। রিলোডটা দিলে ওটা আবার নতুন করে রিফ্রেশ হয়ে যাবে। এই যে আচ্ছা, আমি এটা ওর করে দিব না, সমস্যা নেই। এখন ক্লাস মডিউলটা অন করি। ব্রাউজার সম্পর্কে যদি আরও কিছু বলি, যেমন এই গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে এই যে এটা হচ্ছে জিমেইল, এটা ইমেজ, নতুন ট্যাব নিলে এটা দেখতে পাবেন। জিমেইল তো চেনেনই, একটা হচ্ছে মেইল অ্যাকাউন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। তারপরে ইমেজ থেকে ইমেজ সার্চ দেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে সার্চ ল্যাব, এটা এআই সম্পর্কিত, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এই যে এখানে গুগল অ্যাপস, এটা গুরুত্বপূর্ণ।
গুগল অ্যাপস থেকে এই যে গুগলের অনেকগুলো অ্যাপস থাকে, এইগুলো আমাদের অনেক কাজের, যেমন গুগল সার্চ, এটা তো আমরা সার্চ করি, গুগল ম্যাপ, নিউজ, জিমেইলও হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট বা ওদের একটা সার্ভিস। এরপর গুগল মিট, চ্যাট, কন্ট্যাক্ট, আমাদের সব নাম্বারগুলো সেভ রাখে। গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল প্লে স্টোর ফোনে ইনস্টল করা যায়। এরপর হচ্ছে এটা হচ্ছে গুগল ট্রান্সলেট, যেটা এই যে ইউজ করে আমরা সহজে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে পারছি। ফটোস, এই যে শপিং টপ, এইগুলো সম্পর্কে আমরা একটু কম জানি। এরপর গুগল ডক, আপনাদের এটা দরকার হবে। যেমন আমি আপনাদের হচ্ছে এই যে ক্লাস মডিউলটা আমি গুগল শিটে, এটাকে কি বলা হচ্ছে, গুগল ডকুমেন্ট মানে ডকুমেন্ট এরকম কিছু, আর শিট। আমরা যারা হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ জানি তারা মনে করবেন গুগল ডক আর এমএস ওয়ার্ড সেম, মানে একই রকম, এটা অনলাইন ওটা অফলাইন। এরপর এটা গুগল শিট, যারা এক্সেলের কাজ করছেন, এক্সেল আর এই গুগল শিট কিছুটা বলতে একই রকম। দেখেন আমি নতুন ডকুমেন্ট দিলাম, এই যে এখানে সব শিট, এটা ঠিক আছে। এই যে আপনাদের হচ্ছে নামের তালিকা যেটা করা হয়েছে, এই যে গুগল শিট, এই যে ব্যাচ 3 সবার নাম এখানে চলে আসছে অটোমেটিক। এটা করছি কিভাবে দেখেন, এই যে এখান থেকে গুগলের এই যে গুগল ফর্ম, এই ফর্ম আপনাদের জন্য আমি তৈরি করছিলাম, তারপর ওইটা আপনারা পূরণ করছেন, ওইটা অটোমেটিক এখানে এসে সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে। এইসব সম্পর্কে ভালোভাবে আমাদের জানতে হবে, কম্পিউটার জগৎ সম্পর্কে আমাদের ভালোভাবে বুঝতে হবে, এগুলো সম্পর্কে ভিডিও দেখতে হবে। আর আমার ক্লাসে আসেন, এগুলো সম্পর্কে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আসি আমাদের পরবর্তী ধাপে, একটু ক্লাস মডিউলটা একটু দেখি। আচ্ছা, আমার ইচ্ছা ছিল যে ওই গুগল শিট, ডকুমেন্ট এগুলো এখনই শেখায়, কিন্তু এখন আপনাদের ওটা বাস্তবিকভাবে দরকার হবে না। যখন আপনারা মার্কেট প্লেসে আপনাদের যখন আমি অ্যাকাউন্ট করাবো, তখন ওই ইনফরমেশনগুলো সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই তখন প্রয়োজন হবে। তখন এখন শেখালে তখন ভুলে যাবেন, এই জন্য আমি চাচ্ছি ওইগুলো পরে দেখাবো। এখন থেকে আমরা আজ থেকে সেই কাঙ্ক্ষিত জিনিস অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজাইন শিখব বা করব, সেটা শিখব আজ থেকেই। আচ্ছা, দেখেন সবার কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, খেয়াল করেন এই যে নিচে AI লেখা। AI এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটাতে ক্লিক করলাম, এটা ওপেন হতে একটু টাইম লাগে। সবাই অন করতে পারেন। দেখেন এবার এদিকে তাকান, আর ওইদিকে তাকানোর কোনো দরকার নাই, এদিকে খেয়াল করেন। এটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখানে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আপনাদের বলছিলাম যে এই যে ফাইল, এটাকে বলা হয় মেনু বার। এই যে মিনিমাইজ, ফুল স্ক্রিন, কেটে দেওয়া, কেটে দিবেন না। সচরাচর আপনি যদি রানিং কাজ করেন কেটে দিবেন না। আপনার মনে হলো যে আপনি অন্য সফটওয়্যারে যাবেন বা অন্য ব্রাউজারে যাবেন, সেক্ষেত্রে মিনিমাইজ করে রাখবেন, কেটে দিবেন না। আর এটা করলে ছোটো করা যায়, একই সাথে 2-3টা ব্রাউজার একসাথে বা ওয়েবসাইট বা অ্যাপস যা সফটওয়্যার যাই বলেন সেটা একই সাথে অন করতে পারবেন। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হই আমরা। আচ্ছা, এখানে এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এই যে ফাইল থেকে নিউ ফোল্ডার, নিউ আর্টবোর্ড নেওয়া যেতে পারে, এডিট মেডিট, এগুলো ভিতর থেকে আমরা শিখব। আচ্ছা, এই যে AI এর লোগো বা আইকন যাই বলেন সেটা এখানে দেওয়া আছে। নিউ ফাইল, ওপেন, হোম। তো এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, যেমন A4 সাইজ। A4 পেপারের নাম শুনেছেন না? A4 পেপারের সাইজে একটা আর্টবোর্ড নিতে পারি। বিভিন্ন এই যে মাপ, iPhone X এর মাপ দেওয়া রয়েছে। তারপরে ভিডিওর জন্য যে আর্টবোর্ড নেওয়া যেতে পারে সেটা সম্পর্কে দেওয়া আছে। আর এখানে আমার কিছু রিসেন্ট, এই যে রিসেন্ট লেখা রয়েছে, আমি যে কাজগুলো করে থাকি সেগুলো রিসেন্টলি যা করা হয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এটা আপনাদের অনেকের নাও থাকতে পারে অন করলে। এবার খেয়াল করেন, আমাদের প্রথম কাজ কি? ফাইল, নিউ ফাইল নেওয়া। আবার এখান থেকে নিউ ফাইল নেওয়া যেতে পারে, একই কাজ।
এখান থেকে নিউ নিউ নেওয়াও যা, এখান থেকেও নিউ নেওয়াও তা, তারপর হচ্ছে এখানে ওপেন যা, এখান থেকে ওপেন তা। তো আমি প্রথমে নিউ ফাইল নিয়ে দেখাবো আপনাদেরকে। একটা নতুন আর্টবোর্ড নিব। যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়? একটা পৃষ্ঠা প্রয়োজন হয়, কাগজ প্রয়োজন হয়, তাই না? ওরকম মনে করেন একটা কাগজ নিব আমরা। তো এখানে ক্লিক করাতে আমার সামনে এই ডকুমেন্টটা আসলো। এই দেখেন, এটা মুভমেন্ট করছি কিভাবে? এই যে এই উপরে বার আছে, এই বারে ক্লিক করে ধরে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এটা সরাতে পারছি। এখন খেয়াল করেন ভালোভাবে, এইটাকে আমরা চালনা করা শিখবো। দেখেন, এটা হচ্ছে রিসেন্ট, এটার নিচে দাগ দেখছেন সাদা, তার মানে এইটাতে রয়েছে, এটা মানে সেভ। আমার কোনো ফাইল এখানে সেভ করা নাই, তাই এখানে সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপরে মোবাইলের কিছু ডিফল্ট সাইজ দেওয়া রয়েছে, আইফোন এক্স, আইপ্যাড প্রো, বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে। তারপরে আছে ওয়েব বলতে আমরা যে ডিজিটাল স্ক্রিনগুলো দেখি, যে কম্পিউটার, টিভি, এগুলোর বিভিন্ন সাইজ। এরপর প্রিন্ট রিলেটেড যত সাইজ আছে সেইগুলা, যেমন A4 সাইজ, এই যে লেটার সাইজ, A4 সাইজ, এসব নিয়ে অত মাথা কামানোর দরকার নেই, আমি এসব বেশি কথা বলে ফেলছি। আমি আবার দেখাই প্রথম থেকে। নিউ ফাইল, আপনারা দেখবেন এসবের দিকে তাকানোর দরকার নাই। প্রথমে চলে যাবেন, এখানে একটা নাম দিতে হবে, ক্লাস 2 নাম দিছি। এরপর এই দিকে আগে খেয়াল করবেন, এটা নাম দেওয়ার পরে এটা পরিমাপের একক সম্পর্কে আপনারা কি জানেন? যেমন ইঞ্চি, পয়েন্ট, পিকাস, ফিট, শুনেছেন না নাম? তো আমরা বেশিরভাগ সময়ে আমরা কাজ করি হচ্ছে পিক্সেলে। ইঞ্চিতেও কাজ করা হয়, ফিটেও কাজ করা হয়, বায়ার যখন যেই মাপ দিবে সেই মাপে আমরা কাজ করব। তো বেশিরভাগ সময় আমরা কাজ করব পিক্সেলে। এই যে পিক্সেল মানে কি জানেন? পিক্সেল মানে একটা কলমের ফোঁটা দিলে যতটুকু জায়গা দখল করে ওইটা হচ্ছে পিক্সেল। তো পিক্সেল একটা চার কোণা হয় আর কি। তো এখানে খেয়াল করেন, আমি ওয়াইড মানে চওড়ার মাপটা কতটুকু দিতে চাচ্ছি, আমি 1000 দিচ্ছি। আচ্ছা, হাইটের মাপ 800 দিচ্ছি। আচ্ছা, প্রথমে কি করলাম? নাম দিলাম। ভালো করে খেয়াল করেন সবাই, নাম দিচ্ছি, পরিমাপের একক সিলেক্ট করছি পিক্সেলে। এরপর পিক্সেল এখানে দিচ্ছি হচ্ছে 1000, এটা দিচ্ছি 800। এটা হচ্ছে চওড়া হবে না লম্বালম্বি হবে বলেন তো? চওড়া হবে, কারণ কি? এটা হচ্ছে চওড়ায় মাপ বেশি রয়েছে 1000, আর হাইটের মাপ 800, সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে চওড়া হবে। এই জন্য দেখেন এটাতে নীল রং দেখা রয়েছে, মানে এটা বোঝাচ্ছে যে এটা চওড়া হচ্ছে। আর এটা কি, মানে আপনারা ইমেজ দেখে বুঝে ফেলবেন এটা লম্বালম্বি, এটা আড়াআড়ি চওড়া। তো এটাতে ক্লিক করলে মাপটা পরিবর্তন হবে। দেখেন হাইটের মাপ বেড়ে গিয়েছে, যেহেতু এখানে লম্বালম্বি করতে আমি নির্দেশ দিয়েছি, সেক্ষেত্রে হাইটের মাপ 1000 হয়েছে, আর 800 হয়েছে ওয়াইডের মাপ। আবার এখানে ক্লিক করব, আবার মাপ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আর্টবোর্ড, আমরা ডিফল্টভাবে আর্টবোর্ড একটা নিয়েই কাজ করবো। এখানে একটা, এই যে আপ অ্যারোতে ক্লিক করলে 2টা হবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে কমে যাবে, এটা ক্লিক করলে অনেকগুলো আর্টবোর্ড হবে। আবার এখান থেকে আমি লিখেও দিতে পারি একটা আর্টবোর্ড নিব। তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্লিড আমরা নান করে রাখবো। ব্লিড সম্পর্কে আপাতত মাথা ঘামানোর দরকার নাই, এটা 0 রাখবো। রেখে এখানে কালার মোড, এটা একটা বোঝার বিষয়। কালার মোড ইলাস্ট্রেটরে 2টা আছে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। RGBর পূর্ণরূপ কি কেউ বলতে পারবেন? হ্যাঁ। আর CMYK, এটা একটু কঠিন, থাক আমাদের অত কিছু জানার দরকার নেই। পূর্ণরূপ শিখেছি প্র্যাকটিক্যালে বহুত, কোনোদিন কাজে লাগে না, বাস্তবিকতা শুনলেই হবে না। ওই RGB মানে কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনে যেসব আমরা দেখতে পাই, কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনে যা আমরা দেখতে পাই, সেখানে আপনারা RGB ব্যবহার করবেন, RGB কালার মোড। আর যেগুলাতে আপনারা প্রিন্ট করবেন, দেখা যাচ্ছে আপনি হচ্ছে একটা ব্যানার প্রিন্ট করবেন, কিংবা বিলবোর্ড, বা হচ্ছে আপনি একটা পোস্টার প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে কালার মোড দিবেন CMYK। এতটুকু মনে থাকলে হবে না, ওই পূর্ণরূপ শিখে কোনো লাভ নেই জীবনে। আমাদের ওই BCS পরীক্ষায় প্রশ্নর উত্তর দিয়ে আমাদের কোনো লাভ নেই, জীবনে টাকা দরকার প্রচুর। এখান থেকে ক্রিয়েট, এটাতে ক্লিক করলে একটা আর্টবোর্ড তৈরি হবে। আচ্ছা, এতক্ষণ আমি যা দেখালাম, প্রথমে নাম দিবেন, পরিমাপের একক সিলেক্ট করবেন পিক্সেল। এখানে আপনার ইচ্ছা মতো, আমি যা দিছি আপাতত এটাই দেন 1000/800। ব্লিড দেওয়ার দরকার নেই, এটা 0ই থাকুক। কালার মোড RGBও দিতে পারেন, CMYKও দিতে পারেন,
আর হচ্ছে এখানে এই যে রাস্টার ইফেক্ট 300 পিপিআই। 300 পিপিআই মানে কি? পিপিআই পিক্সেল পার ইঞ্চি, মানে এই পি মানে পিক্সেল পার ইঞ্চি। তো 1 ইঞ্চির ভিতরে কতগুলো কলমের ফোঁটা ঢুকবে? 300টা। আমি এটা সিলেক্ট করে দিছি, চাইলে আমি কমও দিতে পারি। যত কম দিব ওই ডিজাইনের কোয়ালিটিটা তত খারাপ হবে। যত বেশি দিব, যেমন আমি সর্বোচ্চ হাই দিয়ে রাখছি 300 পিপিআই, 1 ইঞ্চির ভিতরে 300টা কলমের ফোঁটা দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে ক্রিয়েট করছি, তো এগুলো ডিফল্টভাবে 300ই থাকবে। এসব নিয়ে একদম মাথা কামানোর দরকার নেই, মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম মন মানসিকতা আনার দরকার নেই। শুধু আমি যা বলছি এটা করেন, ক্লাস 2, তারপরে এই হচ্ছে পরিমাপের একক পিক্সেল, এটা দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এভাবে আপনি যা বলেছেন, মানে যা নির্দেশ দিয়েছেন ওখানে, সেইভাবে একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। এটার চওড়ার মাপ 1000 পিক্সেল, হাইটের মাপ 800 পিক্সেল। তো সবাই এটা একটু তৈরি করার চেষ্টা করেন তো। মাউসের চাকা 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 আছে না একটা? হ্যাঁ, চাকা ঘুরাইলে উঁচু নিচে হচ্ছে। এবার দেখেন কিবোর্ডে যে সবচেয়ে বড় বাটনটা আছে স্পেস বার, এটাতে ক্লিক করলে মাউসের কার্সরটা দেখেন হাত হয়ে যাচ্ছে, তাই না? দেখছেন? এবার এটা এটা স্পেস ধরে রেখে চেপে ধরে, ভালো করে আমার কথা শোনেন তারপরে কাজ করেন। চেপে ধরে আপনি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে করেন, যেখানে দিবেন সেখানে চলে যাবে, উপর নিচে ডানে বায়ে, ঠিক আছে? এটা এটা বোঝা গিয়েছে? কারো সমস্যা হলে বলবেন ডাইরেক্ট, ঠিক আছে? আমার এই যে ওই যে ওরা আছে, ওরা আপনাদের সলভ করে দেবে। এবার দেখেন আমি যদি অল্টার প্রেস করে ধরে, কিবোর্ডে দেখেন ALT লেখা আছে, অল্টার ক্লিক করে ধরে আমি যদি মাউসের চাকাটা তো চিনেছেন, স্ক্রল, এই হুইল এটা যদি মানে কম বেশি করি, মানে সামনের দিকে দিলে জুম হবে, পিছনের দিকে দিলে জুম আউট হবে, তাই না? পারছেন এটা? অল্টার চেপে ধরে মাউসের এই চাকাটা ঘোরাতে হবে, জুম ইন জুম আউট। হয়েছে? সবার হয়েছে? আচ্ছা, এরপর যদি মনে করেন যে আমি ম্যানুয়ালভাবে জুম ইন জুম আউট করব, সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে ধরে মাইনাস, কন্ট্রোল প্রেস করে ধরে কিবোর্ডে দেখেন বিয়োগ আছে আর যোগ আছে, জুম ইন জুম আউট হবে এটার মাধ্যমে। হচ্ছে? ওকে, যোগ বিয়োগ মানে প্লাস মাইনাস। হয়েছে? আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা এটা একটু আপনারা একটু ট্রাই করেন। যেমন হচ্ছে এই যে হাত দিয়ে স্পেসে ধরে রেখে এভাবে করলে ছোট বড় মানে ডানে বায়ে সরানো যাবে। এবার জুম ইন জুম আউট করা, এই বিষয়গুলো আসলে দরকার প্রথম চান্সে হাত চালু করে নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা এই দেখেন এখানে জুম টুল আছে, জুম টুল দিয়ে আমি চাইলে একটা ক্লিক করলে যেখানে ক্লিক করব সেই কর্নারটা জুম হয়ে যাবে। এই দেখেন এখানে ক্লিক করলে এখানে, আবার অল্টার প্রেস করলে এই মাউসের এখানে দেখেন প্লাস লেখা রয়েছে, তাই না? আমার মাউসের কার্সরের মাঝে এটা অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস মানে জুম আউট হবে। তো এই হচ্ছে বিষয়। এটা আসলে আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না। সব থেকে জুম ইন জুম আউট ভালো লাগে হচ্ছে অল্টার প্রেস করে ধরে মাউসের চাকাটা ঘোরানো, অল্টার প্রেস করে চাকাটা ধরানো। আচ্ছা, আমি এইসব বিষয়ে বেশি না বলি। এখন খেয়াল করেন, আমরা এই ইন্টারফেস সম্পর্কে ভালোভাবে পরিচিত হই। এখানে এটা হোম অপশন, এটাতে ক্লিক করার দরকার নাই। ব্যাকে যাই, এটাতে ক্লিক করলে এই অপশনে আসছি, আবার এখানে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসছি। এটা আমাদের অত কাজের না। এখন খেয়াল করেন, এটা হচ্ছে মেনু বার। এর ভিতরে অনেকগুলো ফাংশন আছে, যেমন ফাইলের ভিতরে দেখেন কত ফাংশন, এর ভিতরে অনেক ফাংশন, তাই না? তো এটা মেনু বার, এই সম্পর্কে আমরা অবশ্যই বিস্তরভাবে জানবো পরবর্তীতে আস্তে আস্তে। আর এটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটা কন্ট্রোল প্যানেল, এটা বিভিন্ন টুলসে থাকলে পরিবর্তন হয়। যেমন এই পেন টুলে গেলে কিংবা টেক্সট টুলে
এটা বিভিন্ন সময় পরিবর্তন হয়। আচ্ছা, এটা আপাতত চেঞ্জ হচ্ছে না, যদি এখানে ক্লিক করি দেখেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে টেক্সট টুলে লেগে। যাই হোক, এটা পরিবর্তিত হয়। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল, তাই না? না টুলবার না, 1 মিনিট। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল, মনে রাখবেন এটা কন্ট্রোল, আর এটা হচ্ছে টুলবার। এইটাকে বলা হচ্ছে টুলবার। এটা এই জায়গায় কর্নারে ক্লিক করলে 1 লাইন হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এই যে অ্যারো চিহ্ন আছে ছোট, এখানে ক্লিক করলে 2 লাইন হয়ে যাবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে প্যানেল, বিভিন্ন প্যানেল। হ্যাঁ, আর এটা তো আপনাদের আগেই দেখাইছি, এটা হচ্ছে মিনিমাইজ, এটা নতুন করে না বলি। এখন এই যে ক্লাস 2 নামে একটা আর্টবোর্ড নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে ট্যাব। একটু আগে যে ব্রাউজার দেখলাম না, ট্যাব নেওয়া, ওই একই রকম। ফাইল থেকে নিউ আরেকটা ট্যাব নিচ্ছি। এটার আর্টবোর্ড সাইজ আমি একটু এই যে কাস্টম সাইজ ইঞ্চিতে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এরকম সাইজের একটা নিলাম, 2টা আর্টবোর্ড নিয়ে। তো এই একটা ট্যাব আর এই একটা ট্যাব, 2টা ট্যাব, তাই না? এভাবে মাল্টিপল অনেকগুলো ট্যাব নেওয়া যাবে একই সাথে কাজ করার জন্য। আচ্ছা, এটা আমি কেটেও দিতে পারি। আমি একটা ট্যাব কেটে দিয়েছি, এটা রেখেছি। আচ্ছা, আমি আবার একটা ট্যাব নিব, ফাইল থেকে নিউ, এবং সেটার মাপ হচ্ছে ওইটার সাইজেই রাখছি। দেখেন এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব। এটা আমি জুম আউট করে দেখাই, এই যে। তো 2টা ট্যাব নেওয়া হয়েছে। আশা করি এটা হচ্ছে টুলস বার, এটা মেনু বার, এটা কন্ট্রোল প্যানেল। নাম মুখস্থ করে কোনো লাভ নেই, আমরা বাস্তবিকভাবে শিখব। আচ্ছা, এইগুলোকে বলা হচ্ছে সিলেকশন টুল। এই যে এই সাইডটাকে, এই সিলেকশন টুল বলতে কি, সিলেক্ট নাম শুনেই বুঝতে পারছেন এটাতে কিছু ধরতে হবে, তাই না? আচ্ছা, আমার সিলেক্ট করার জন্য এখানে আসলে কিছু নাই, আমি এখন কিছু একটা নিব। এই যে এটা হচ্ছে শেপ টুল, এই যে এইটা শেপ টুল বা রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল, এই ধরনের বিভিন্ন নাম আছে। তো আমি একটা শেপ নিব, একটা শেপ নিলাম, বিভিন্ন সাইজ নিতে পারি। আচ্ছা, একটা ক্লিক করলে এই টুলে থাকা অবস্থায়, আমি টুলে থাকা অবস্থায় যে টুলে আছে দেখেন এটা একটু কালো টাইপের দেখা যাচ্ছে, বুঝতে পারছেন সবাই? পিছন থেকে দেখতে পারছেন সবাই? এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার কাছে একটা পপ আপ আসলো এবং পারমিশন আছে তুমি কত সাইজের একটা চতুর্ভুজ তৈরি করতে চাচ্ছ। এটা এখানকার ভাষায় বা রেক্ট্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? তো আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব, 1000 ওয়াইড হবে আর হাইটটাও হবে 1000। এবার ওকে দিলাম, দিলে 1000 বাই 1000 একটা তৈরি হলো, একটা শেপ তৈরি হলো। শেপ বলতে একটা চতুর্ভুজ যাই বলেন, এটাকে আমরা কাস্টমাইজ করে বিভিন্ন তাই করতে পারি। এখন ভালো করে খেয়াল করেন, আগে এই প্রথম থেকে শেখাতে গেলে হয় না, আসলে নিচে থেকে উপরে থেকে যেটা যখন প্রয়োজন হয় সেভাবে শেখাবো। এই শেপটা নেওয়ার পরে এটার আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? এই যে কন্ট্রোল প্যানেল থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে, আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, 2টা ক্লিক একই সাথে, ডাবল ক্লিক মানে 2টা ক্লিক একই সাথে, 1 সেকেন্ডের ভিতরে মনে করেন 2টা ক্লিক করতে হবে। করলে এই কালার পিকার নামে একটা অপশন আসছে। তো এখান থেকে আমি যে কোনো কালার, এখান থেকে লাইট কালার নিতে পারি, এখান থেকে ডার্ক কালার নিতে পারি, আবার এখান থেকে মূল কালারটাই চেঞ্জ করে ফেলতে পারি। তো আমি এই ধরনের কালার নিয়ে আমি এই লাইট কালারটা পিক করলাম। এই দেখেন এই বৃত্তটা আমি এখানে রাখলাম, রেখে ওকে দিলাম, আমার ওই কালারটা চেঞ্জ হয়ে গেল। আমার শেপটাকে আমি এই কালারে কনভার্ট করলাম। এখন আসি, বলছিলাম যে এটা হচ্ছে সিলেকশন টুল। আমি কোনো একটা অবজেক্টকে যদি ধরতে চাই, সেক্ষেত্রে আমার তো ধরতে হবে একটা টুলসের সাহায্যে। তো এইটা হচ্ছে সেই টুল, এটা ধরে আমি মুভমেন্ট করতে পারছি, এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল বোঝার আগে আমাকে অনেকগুলো শেপ নিতে হবে। আমি কয়েকটা শেপ নিচ্ছি। তো আমি এগুলো সব গ্রুপ করব। এই 3টা শেপ নিয়েছি, এই 3টাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে দেখেন, এখানে ক্লিক করলে 3টাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি একটা সিলেক্ট করব, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করে এর কালারটা আমি চেঞ্জ করতে পারবো। শুধু এতটুকুই না, ডিরেক্ট সিলেকশনের কাজ অনেক।
যেমন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এই কর্নারটা ধরি এবং এটা রাউন্ডেড কর্নার করতে চাই, সেটাও এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। তো এটা সম্পর্কে অবশ্যই আমি ভালোভাবে বোঝাবো আপনাদের। আপনারা যেহেতু এখনও বেসিক লেভেলে আছেন, যতটুকু আপনাদের ধরবে আসলে এখন আপনাদের যতটুকু দেওয়া দরকার, যতটা সহজভাবে বোঝানো দরকার, আমি সেভাবেই চেষ্টা করব। তো আপনাদের এখন কাজ হবে এখান থেকে একটা শেপ টুল থেকে শেপ নেবেন, নিয়ে এইভাবে ড্র করবেন, এটার কালার চেঞ্জ করবেন এখান থেকে আর এখান থেকে। এখানে ডাবল ক্লিক করলেও একটা কালার চেঞ্জ করতে পারবেন, দুইভাবেই কালার চেঞ্জ করা শিখবেন। আচ্ছা, এখন খেয়াল করেন, এখনও আপনাদের বলিনি যে ডিফল্টভাবে এরকম থাকে, ফিল কালার হোয়াইট থাকে আর স্টক কালারটা ব্ল্যাক থাকে ডিফল্টভাবে। এই যে এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো দেখেন ফিল কালার কি স্টক কালার কি এই সম্পর্কে যদি করতে চাই, সেক্ষেত্রে আমার এই আর্টবোর্ডের বাইরে একটা শেপ ড্র করতে হবে। ভালো করে খেয়াল করেন, হয়তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাদের আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যাবে। দেখেন এখানে দুইটা কালারে আছে, এই আমি যদি একটু আর্টবোর্ডের ভিতরে নিয়ে যাই তাহলে বোঝা যাবে। এই দেখেন এখানে দুইটা কালার আছে, স্ট্রোকে একটা, আমি একটু জুম করছি, ঠিক আছে, অল্টার প্রেস করে ধরে এই মাউসের চাকাটা ঘোরাচ্ছি। তো এখানে দেখেন এটা জুম ইন করলে, মানে এটা আমি অনেক জুম করে ফেলছিলাম, এই জন্য এই দেখেন জুম করে যাচ্ছি, জুম করে করে এটা আমি এই পজিশনে রাখছি। এই কালো দাগটা রয়েছে, আমি চাচ্ছি এই কালো দাগটা থাকবে না, সেক্ষেত্রে আমি কি করব, এই যে এখান থেকে নান করে দেবো, এই যে নান, এই যে একটা মাঝখান দিয়ে লাল দাগ রয়েছে, এই নান করে দেবো, দিলে ওই দাগটা থাকবে না, শুধুমাত্র শেপটা থাকবে। এই কাজটা অবশ্যই করবেন যদি স্ট্রোক থেকে থাকে। তো আপনাদের আমি এখন যেটা করতে দিব সেটা হচ্ছে, এটা তো আর্টবোর্ড নিতে পেরেছেন সবাই, এখন এই টুলে গিয়ে একটা এইভাবে ড্র করবেন, কালার চেঞ্জ করবেন দুইভাবে, এক এইভাবে আর এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করবেন। করে দেখান সবাই, আমি দেখব। আচ্ছা খেয়াল করেন, কি প্রবলেম হচ্ছে কোনো? হ্যাঁ আমি দেখাচ্ছি, ওটা আপাতত থাক। খেয়াল করেন, যে যতটুকু পেরেছেন ভালো কথা। এখন আবার খেয়াল করেন, প্রথমত আমরা যে কোনো শেপ নিতে চাইলে যে কোনো মাপে নিতে পারি, এটা খেয়াল করেন। একটা যদি আমি এই টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি, তাহলে এখানে একটা কমান্ড চাচ্ছে যে আমি কতটুকু সাইজে পেতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে মাপ দিয়ে দিতে পারেন 1000 বাই, এখানে যেহেতু আর্টবোর্ডের সাইজ 1000 বাই 800, সেক্ষেত্রে আপনি সেটাও নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে মাপটা সঠিক হয়েছে কিনা। দেখেন একই সাইজের একটা আমরা তৈরি করলাম, এটা একটা শেপ, এর ইচ্ছা মতো কালার চেঞ্জ করা যাবে, কিন্তু এই সাদা অংশটার ভিতরে কোনো কালার চেঞ্জ হবে না। আমরা বায়ারকে যে ফাইলটা পাঠাবো সেটা এর ভিতরে রেখে তারপরে পাঠাতে হবে, এই হচ্ছে বিষয়। আর আর্টবোর্ডের বাইরে আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে ওয়ার্ক স্পেস। এই যে এখানে আমরা আপনাদের ফাইলগুলো এখানে রাখতে পারি, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে সবাই একটু কষ্ট করে আবার একটা এই টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করে মাপ দিয়ে হচ্ছে শেপ নেন তো। আর যারা পেরেছেন ভালো কথা, আরেকবার ট্রাই করেন। আর্টবোর্ডের ভিতরেও কাজ করা যাবে, বাইরেও কাজ করা যাবে, ভিতরেও কাজ করা যাবে, বাইরেও কাজ করা যাবে, বেশিরভাগ সময় বাইরে কাজ করা হয়। আচ্ছা পেরেছেন সবাই? এটা মাপটা আমাদের একটা নির্দিষ্ট একটা মাপের একটা শেপ নেওয়ার প্রয়োজন হতেই পারে, আমি ওইটা দেখালাম আর কি। হ্যাঁ আচ্ছা, আশা করি সবাই হয়েছে, তাই না? কি পিক্সেল চেঞ্জ করবেন তাই? আচ্ছা, যদি পরিমাপের একক চেঞ্জ করতে চান, এদিকে খেয়াল করেন, পরিমাপের একক যদি চেঞ্জ করতে চান আর্টবোর্ডে থাকা অবস্থায় কন্ট্রোল আর প্রেস করতে হবে। সবাই একটু খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করতে হবে। কন্ট্রোল আর রুলার, এই যে রুলার আসলে এই যে স্কেল নামে, এর উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে দেখেন পরিমাপের একক চেঞ্জ করা যাবে, ঠিক আছে? এখানে রাইট বাটন ক্লিক করে পরিমাপের একক চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখন আমি যেটা দেখালাম একটু আগে, যে কালার কিভাবে এখান থেকে চেঞ্জ করা যায়, কিন্তু কয়েকটা কম্পিউটারে কাজ হচ্ছে না, এটা হয় অনেক সময়, একটা কম্পিউটার রিস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যায়। তো এখানে দেখেন কালার এখান থেকে চেঞ্জ করতে হলে ডাবল ক্লিক করতে হবে, 1 সেকেন্ডে মনে করেন 2 বার করে ক্লিক করতে হবে।
তাহলে এই কালার পিকার নামে একটা অপশন আসবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি এটা সবাই করতে পেরেছেন কি না? ওকে। আর এই যে এখানে কালার কোড নামে একটা অপশন আছে, এটা আপাতত আপনাদের দেখাচ্ছি না, পরবর্তী ক্লাসে দেখাবো। যে কোনো কালারের কোড হয়, হ্যাঁ কোড হয়, বিভিন্ন কোড হয়। এই যে আমি আবল তাবল যা লিখেছি ওটা লাল লাল কালারের কোড হয়ে গেছে। এখানে আমি যা লিখবো সেটা বিভিন্ন কালারের কোড হয়ে যায়। যেমন 000, এটাও একটা কালারের কোড, এই যে কালো কালারের কোড। তো এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। আমরা কালার কিভাবে চেঞ্জ করতে পারছি, প্রথমত এখানে ডাবল ক্লিক করে, তারপর এখানে কালার সোয়াসেস থেকে। এবার এই একই জিনিস আমরা আবার এখানেও পেয়ে যাব এই প্যানেলে। তো এই প্যানেলে কীভাবে আনবো, অনেকে থাকে না এখানে, তো এটা কীভাবে আনবেন, উইন্ডো নামে একটা অপশন পেয়ে যাবেন মেনু বারে। এখান থেকে একটু নিচে আসলে পেয়ে যাবেন, দেখেন সোয়াসেস। এই সোয়াসেসে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। আর একটু খেয়াল করেন, এই কালার সোয়াসেসটা ধরেন আপনার এই অবস্থায় আছে, আপনি চাচ্ছেন এখানে সেট করবেন, সেটা কিভাবে? এটা সরাতে হলে কোথায়, এই যে এখানে মাউসের কার্সর রেখে সরাতে পারবো, তাই না? তো এটা এখানে এনে আমি যদি এখানে এই যে নীল নীল হয়ে যাচ্ছে না, তখন যদি আমি ছেড়ে দিই তাহলে এখানে কালার সোয়াসেসটা পেয়ে যাবো। তো যে কোনো অবজেক্টকে কালার করতে হলে সেটা আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি একই সাথে যদি আচ্ছা দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এটা একটা কালো অবজেক্ট নিয়েছি আমি একটা মাপে, আমি চাচ্ছি এর একটা ডুপ্লিকেট নিব, সেটা কিভাবে? এটার উপরে মাউসের কার্সরটা রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমি এই মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টেনে এবার সে একটা ছেড়ে দিলাম, এর একটা ডুপ্লিকেট হয়ে গেল। এইভাবে আমি মাল্টিপলভাবে বিভিন্ন শেপ নিতে পারবো। এটা একটু দেখেন তো সবাই, একটা অবজেক্টকে অল্টার প্রেস করে ধরে টেনে টেনে নেন। এদিকে খেয়াল করেন যারা, আচ্ছা এখানে পিছনে বসতে হবে, আমি একটু দেখাই, এদিকে খেয়াল করেন। প্রবলেমে পড়বেন নতুন, এটা স্বাভাবিক। খেয়াল করেন, আমি একটা অবজেক্ট নিছি, এতটুকুতে তো কারোর কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? এটুকুতে কোনো কনফিউশন নেই। আমি এখন এই সিলেকশন টুলে যেতে হবে, আমি ছিলাম হচ্ছে এই টুল দিয়ে এই যে একটা ড্র করছি, এই টুলে থাকলে হবে না, এখন চলে যেতে হবে প্রথম টুলে। এই প্রথম টুলের নাম হচ্ছে সিলেকশন টুল। এই টুলে থাকা অবস্থা অল্টার প্রেস করে ধরে টান দিলে আমি কপি নিতে পারবো, তাই না? এটা করেন। এখন খেয়াল করেন, আমি কোনো অবজেক্ট অতিরিক্ত নিয়ে ফেলেছি, ওইটা ডিলিট করব কিভাবে, এটা একটা প্রশ্ন, তাই না? এই দেখেন সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা বেশিরভাগ সময় এই প্রথম টুলসটাই ব্যবহার করি। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এবার অনেকগুলো থাকলে কি করব, অনেকগুলোতে এক এক করে করাটা সম্ভব না, এভাবে একটা বাউন্ডারি তৈরি করব। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরকম একটা বাউন্ডারির ভিতর যা যা থাকবে সিলেক্টেড হয়ে যাবে, এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এটা করেন তো সবাই, দুইভাবেই করবেন। আচ্ছা, হয়েছে কি, ডিলিট করতে পারেননি কে কে? সবাই পেরেছেন? হ্যাঁ, আচ্ছা আবার দেখাচ্ছি, এদিকে তাকান। আমি কোনো একটা, খেয়াল করেন, আমি মাল্টিপল কিছু অবজেক্ট নিয়েছি, এদিকে খেয়াল করেন, যে পারেননি এদিকে খেয়াল করেন। তো আমি চাচ্ছি এটা ডিলিট করব, এটা কিভাবে? সিলেকশন টুলে থাকা অবস্থায়, এটা মনে রাখবেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে যদি ক্লিক করি, এটা সিলেক্টেড হলো, এটার আমি চাইলে ডিলিট করে দিতে পারি, কিবোর্ড থেকে ডিলিট। আবার যদি মনে হয় এগুলো সবগুলো ডিলিট করব, সেক্ষেত্রে কি করব, এই টুলে থাকা অবস্থায় এইভাবে একটা বাউন্ডারি তৈরি করতে হবে, মানে এই বাউন্ডারির ভিতর যা যা থাকবে তা সিলেক্ট হয়ে যাবে, এবং এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। বোঝা গিয়েছে? আচ্ছা, এবার খেয়াল করেন, আশা করি হয়েছে, তাই না? আমি একটু জুম করে নিচ্ছি, দেখেন আর্টবোর্ডের মাঝে একটু জুম করে নিচ্ছি। এবার
আমি যদি এই টুলে থাকা অবস্থায়, এই যে এই টুলে থাকা অবস্থায় আমি একটা ড্র করি এরকম কিছু, তো সেক্ষেত্রে আমার এটা উঁচু নিচু হয়ে যাচ্ছে, তাই না? মানে কখনো লম্বা কখনো চওড়া। আমি যদি চাই যে স্কোয়ার শেপ হবে, একদম স্কোয়ার, লম্বার মাপও যা চওড়ার মাপও তা, সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করব, কিবোর্ডের শিফট। আমি কিন্তু এখনও মাউসের কার্সর ছাড়িনি, ছাড়লেই কিন্তু ওটা তৈরি হয়ে যাবে এই অবজেক্টটা। তো আমি শিফট যদি প্রেস করে ধরে রাখি, এটা দেখেন একদম স্কোয়ারভাবে তৈরি হচ্ছে। তো আগে আমি মাউসের কার্সর ছাড়বো, তারপরে শিফট ছাড়বো। এটা করেন তো সবাই? আচ্ছা, কি বলেছি আরেকবার দেখেন, অনেকের মাথায় ঢোকে না। এদিকে খেয়াল করেন, আমি এই টুলে থাকা অবস্থায় আমি একটা শেপ তৈরি করছি যেটার মাপ চওড়া হয়ে যাচ্ছে কিংবা লম্বা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি শিফটে প্রেস করি, সেক্ষেত্রে এটা একদম স্কোয়ার শেপ হবে, তাই না? এবার আমি যদি মাউসের লেফট বাটন আগে ছেড়ে দিই, মাউস আগে ছাড়তে হবে, তারপরে আমরা শিফট ছাড়বো, ঠিক আছে? এটা করেন তো সবাই। ছেলেরাই ভালো, সবাই পারছে একবারে। আচ্ছা, পেরেছেন সবাই? শিফট প্রেস করে ধরে স্কোয়ার শেপের এই বক্স তৈরি করতে কে কে পারেননি বলেন তো, কার সমস্যা হচ্ছে বলেন? আচ্ছা, সবার ক্লিয়ার? এবার খেয়াল করেন, এবার একটা মজার টুলস দেখায়। এবার দেখেন, এটা ধরে আমি যদি অল্টার প্রেস করে ধরে এদিকে নিয়ে যাই, এটা তো একটা ডুপ্লিকেট তৈরি করবে, তাই না? অল্টার প্রেস করে ধরে রাখিছি, আর আমার মনে হচ্ছে এটা উঁচু নিচু হয়ে যাবে, মাপ ঠিক থাকবে না। সেক্ষেত্রে আমরা যদি শিফট প্রেস করি একই সাথে, আমি তো অলরেডি এক আঙ্গুল দিয়ে অল্টার প্রেস করে ধরে রাখিছি, অল্টার। এবার একই সাথে আমি যদি শিফট প্রেস করি, এটা দেখেন সমানে রয়েছে, তাই না? এটা উঁচুর দিকেও যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না, একদম সমানে এটা কপি হলো, সমানে কপি হলো। কি করলাম? অল্টার তো আগে চেপে আমরা ডুপ্লিকেট নেওয়া শিখেছি, তাই না? এখন এক্সট্রা করে কি অ্যাড করলাম? অল্টারের সাথে শিফট প্রেস করেছি। এবার এই অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, ডুপ্লিকেট তৈরি হবে। এই যে একই মাপে, মধ্যকার দূরত্ব কিন্তু সবগুলোর এক, এভাবে সবগুলো সিলেক্ট হলো। এই যে আমি যদি এগুলো এবার এভাবে ছোট করি, হ্যাঁ, এবার করেন, দেখি পারেন কিনা। আমি আরেকবার দেখাই, আপনারা পারবেন না আসলে, একবারে বললে মাথায় ঢোকে না, এটা আমি জানি। এদিকে খেয়াল করেন, এটা আপনারা পেরেছেন। অল্টার ধরে যখন নিয়ে যাবেন, তখন দেখেন উঁচু নিচু হয়ে যেতে পারে। আমার মাপটা ঠিক রাখার জন্য কি করব? একই সাথে অল্টারের সাথে আরেক আঙুল দিয়ে আমি শিফট প্রেস করব। এই আঙুল সব ব্যবহার করা শিখতে হবে। এখানে দুইটা আঙুল দিয়ে শিফট আর অল্টার ধরেছি, শিফট আর অল্টার, ALT। এবার ছেড়ে দিলাম, দিয়ে এবার কন্ট্রোল ধরে ডি প্রেস করব, কন্ট্রোল ধরে ডি প্রেস করব, এতে করে ডুপ্লিকেট তৈরি হবে। আচ্ছা, এটা পড়েন তো সবাই। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন, আমি যাদের একটু সমস্যা হচ্ছে আমি এটা ক্লিয়ার করি। আমি এগুলো সব সিলেক্ট করলাম। যে কোনো টুলস ডিলিট করা, মানে যে কোনো অবজেক্ট ডিলিট করার জন্য অবশ্যই সিলেকশন টুল থেকে ওটা সিলেক্ট করে ডিলিট করতে হবে। এবার দেখেন, এই যে কন্ট্রোল কেন ব্যবহার করি, শিফট কেন ব্যবহার করি, এগুলো আমি এখন বলবো। আমি প্রথমে একটা ড্র করতে যাচ্ছি নর্মালে, এই টুলে থাকা অবস্থায় আমি নর্মালে এভাবে ড্র করলে বিভিন্ন শেপ আমরা তৈরি করতে পারছি। কিন্তু আমার মনে হলো আমি যে শেপটা তৈরি করব সেটা সমান হতে হবে, স্কোয়ার হতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকতে হবে। এর জন্য আমি কি প্রেস করব? শিফট প্রেস করব। একটু কথা মতো বলেন, তাহলে সবার একটু মনোযোগ থাকবে। খেয়াল করেন, আমি এখানে একটা শেপ তৈরি করব, শেপ টুলে থাকা অবস্থায়। অবশ্যই শেপ তৈরি করতে হলে শেপ টুলে যেতে হবে। আমি একটা শেপ তৈরি করব, এটা দেখেন মাপটা চওড়া মোড়া হয়ে যাচ্ছে। তো স্কোয়ার করার জন্য অবশ্যই শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলাম, একটা স্কোয়ার শেপ হলো। এটা বুঝতে কি অসুবিধা আছে? আশা করি না।
এখন দেখেন আমি চাচ্ছি এর একটা ডুপ্লিকেট নিব, সেক্ষেত্রে আমার কোথায় যেতে হবে? অবশ্যই প্রথম এই যে টুলসে চলে যেতে হবে, সিলেকশন টুলে চলে যেতে হবে। আচ্ছা, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি অল্টার প্রেস করে একটা এরকম ড্র্যাগ করি, কি হবে? এর একটা ডুপ্লিকেট হলো, তাই না? এবং কন্ট্রোল ডি প্রেস করলে হচ্ছে এর ডুপ্লিকেট তৈরি হতে থাকবে, তাই না? পিছনে আপনি মনে হয় এদিকে তাকাচ্ছেন না, এদিকে তাকাতে হবে। খেয়াল করেন এদিকে, আমি চাচ্ছি এর একটা ডুপ্লিকেট নিব, অল্টার প্রেস করে ধরে টান দিব, তৈরি হবে। কিন্তু এটা যদি মনে হয় যে উঁচু নিচু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করব? এই অল্টারের সাথে সাথে একই সাথে আমরা শিফট প্রেস করব, এতে করে এর ডুপ্লিকেট তৈরি হবে। বোঝা গিয়েছে? আশা করি বুঝতে পেরেছেন। এটা আরেকবার আপনি ট্রাই করেন তো, পারেন কিনা। এবার আরও কিছু দেখাবো। আমি দেখতে পাচ্ছি দুইজনের একটু বেশি প্রবলেম। আপনার হচ্ছে অবশ্যই ওই টুলসে যেতে হবে, এই যে এই টুলসে সিলেকশন টুলে, হ্যাঁ ওই টুলে থাকা অবস্থায় ড্র করতে হবে। শীট এখন দেওয়ার দরকার নেই, এখন শুধুমাত্র একটা ড্র করে যদি মনে হয় সমান হচ্ছে না, তখন শিফট প্রেস করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, নতুন কিছু দেখি। দেখেন এই শেপ টুলে থাকা অবস্থায় আমরা যদি এখানে এভাবে ড্র করি, দেখেন আমি ড্র করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখি। এইটাকে, এই যে বক্সটা, এই বক্সকে বলা হয় বাউন্ডিং বক্স। এই যে বাউন্ডিং বক্স এখানে কয়টা আছে কেউ বলতে পারবেন? এখানে আটটা হচ্ছে বাউন্ডিং বক্স আছে, 1 2 3 4 5 6 7 8টা। এই যে এইগুলা যত জুম করে এটা এরকমই দেখাবে। এই যে একটা চারকোনা বক্স দেখতে পাচ্ছেন, এটা ভিজিবল হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। আচ্ছা, এখন এখানে এই চার কোনায় সিলেক্টেড আছে এবং এই অবস্থায় যদি আমি মাউসের কার্সরটা এখানে নিয়ে যাই, দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে নিচে একটা বাঁকা চাঁদের মতো দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে কি না? তো এখানে এই অবস্থায় যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে ড্র করি, চার কর্নার থেকে কর্নারগুলো রাউন্ডেড হচ্ছে, তাই না? এই রাউন্ডেড কর্নার করেন তো দেখি সবাই কেমন পারেন। আরেকবার দেখাবো, খেয়াল করেন। আমি এই যে এটাকে কি বলে, রেক্টেঙ্গেল টুল, এই টুলে থাকা অবস্থায় আমি একটা কিছু ড্র করলাম, করার পর এখানে মাউসের কার্সরটা এই কর্নারে নিয়ে যাব। কোথায়? এখানে দেখেন একটা বিন্দু বা ডট দেখা যাচ্ছে, এখানে মাউসের কার্সরটা নিলে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে নিচে দেখেন বাঁকা চাঁদের মতো হয়েছে। এই অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র করে ভিতরের দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে কর্নারগুলো রাউন্ডেড হবে। বুঝেছেন সবাই? না, এত সহজ বিষয় তো হাতে ধরানোর দরকার নেই, তাই না? পাশে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, পেরেছেন সবাই? পারেননি কে কে দেখি তো। আচ্ছা, বড় ছোট করা শিখলেন, রাউন্ড করা শিখলেন, তারপর কর্নারগুলো রাউন্ডেড করা শিখলেন, তাই না? রোটেট করাও শিখাই দেবো, ফুল বানানো শিখাই দেবো। দেখেন আমি একটা শেপ নিলাম, এবার দেখি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখবো। হ্যাঁ, দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? আমি চাচ্ছি শুধুমাত্র এই কর্নারটা সিলেক্ট করবো। দেখেন আমার মাউসের কার্সরটা ভালো করে খেয়াল করার পিছনে খেয়াল করতে হবে। আমি রয়েছি কোন টুলে? ডিরেক্ট সিলেকশন টুল। এটা ছিল সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলে থাকা অবস্থায় আমি যদি
এই মাথায় যায়, দেখেন অ্যাঙ্কর নাম আসছে আর একটা ছোট বক্স তৈরি হয়েছে। আসলে কি বোঝা যাচ্ছে? ওখান থেকে ছোট একটা বক্স তৈরি হয়েছে। এই অবস্থায় আমি যদি একটা ক্লিক করি, এই বক্সটা দেখেন ব্লু কালার হয়ে গেছে, তাই না? আর এই বক্সগুলা খালি খালি লাগছে, এই যে সাদা, কিন্তু এই বক্সটা সিলেক্টেড, এই জন্য এটা নীল বা ব্লু রয়েছে। আমার কথা কি ক্লিয়ার বোঝা গিয়েছে? এবার একই সাথে আমি যদি এটাও ধরতে চাই, আচ্ছা এটা আগে রাউন্ড করে দেখাই। এই যে রাউন্ড করলাম, কন্ট্রোল জেড দিই, এটা তো সিলেক্ট আছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটা সিলেক্ট হলো, কিন্তু এটা আনসিলেক্ট হয়ে গেছে, তাই না? তো একই সাথে দুইটা কিভাবে সিলেক্ট করব? শিফট প্রেস করে ধরে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এটাও সিলেক্টেড থাকলো, আবার এটাও সিলেক্টেড থাকলো। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? এই অবস্থায় আমি যদি একটা ধরে এভাবে টান দিই, দুই পাশেই রাউন্ডেড কর্নার হবে। এ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমি একটু জটিলের ভিতরে চলে গেছি, আসলে এটা উচিত হয়নি আমার, তারপরেও এটা দেখালাম। এবার দেখেন, আমি চাচ্ছি রাউন্ডেড করব। রাউন্ডেড করার তো সবসময় মাপ একরকম থাকে না, তাই না? আমি যদি চাই যে এটা, এই যে একটু আগে যেমনটা ছিল এই অবস্থায়, আমি চাচ্ছি এটা সমানে সোজা হোক। সেটা কিভাবে? শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে যে যখন মাউসের কার্সরটা এই অবস্থায় রাখার পরে আমি ঘোরাবো, দেখেন শিফট প্রেস করে ঘুরাইছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। আবার এইভাবে ঘুরাবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে, ঠিক আছে? তো এটা দিয়ে আমি একটা পাপড়ি দিয়ে একটা ফুল বানাই, দেখি কেমন দেখা যায়। এটা একটু কমপ্লেক্সে চলে যাচ্ছি, তারপরে আপনাদের এই যে প্রথম কাজ করতে যাচ্ছেন ইলাস্ট্রেটরে, নতুন অ্যাপস কাজ করা আসলে অস্বস্তির লাগে, একটু বিনোদনের জন্য। দেখেন একটা ফুল তৈরি করি আমরা, ফুলের পাপড়ি আর কি। তো এটার নাম হচ্ছে রোটেট টুল। এই অবস্থায় থাকা অবস্থায় অল্টার প্রেস করে ধরে যদি এখানে ক্লিক করি, এখানে ফুলের পাপড়ি কয়টা দিব কেউ একজন বলেন? 5টা? হ্যাঁ 5টা। তো আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখানে 360 দিছি, ভাগ আমরা কয়টা পাপড়ি নিব? 5টা। এখানে 360 ভাগ 5। এ দেখেন কিবোর্ডে একটা স্ল্যাশ এরকম দেওয়া আছে, ওটার নাম হচ্ছে ভাগ। তো ভাগ 5 দিছি। এবার দেখেন আমি একটা কপি নিচ্ছি, এখানে ক্লিক করে কপি নিচ্ছি, একটা হলো। এবার সেই কন্ট্রোল ডির কাজ। এই যে 5টা পাপড়ি হয়েছে একদম সমান মাপে, সমান মাপে, দেখছেন? এখন দেখেন একটা জিনিস দেখাতে চাইলাম, ভুলে গেছি। কি যেন একটা দেখাতে চাইলাম, ভুলে গেছি। এটা আরেকবার দেখাবো না? আপাতত এটা আপনার ট্রাই করেন না, এটা অনেকের বুঝতে অসুবিধা হবে, তাও দেখবেন আরেকবার ভালো করে দেখাবো। ওকে, এরকম পাপড়ি এইভাবে যে এরকম একটা শেপ নিলেন, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলেন। ভালো করে খেয়াল করেন, এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এরপর এভাবে ড্র করলাম, মানে টান দিলাম, ড্র্যাগ করছি, যতটা ড্র্যাগ করবো ততটা কর্নারগুলো রাউন্ডেড হয়ে গেল। এবার আমি এটা সিলেকশন টুলে চলে গেলাম। এতক্ষণ ছিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে, এখন চলে গেছি সিলেকশন টুলে। এত দেখানো উচিত হচ্ছে না, অনেকের মাথার উপর দিয়ে যাবে। তো এরপর এটা আমি এই যে রোটেট টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, কন্ট্রোল জেড, আমি খেয়াল করেন আমি একটা অবজেক্ট সিলেক্ট করছিলাম, এই জন্য ওরকমটা হয়েছে। এই যে 72 ডিগ্রি হয়েছে, কপি, কন্ট্রোল ডি, এটা। তো এটা আপাতত ট্রাই করার দরকার নেই ভাই, আপাতত দরকার নেই। দেখেন এটা ট্রাই করেন, এটা ট্রাই করতে পারেন। আমি একটা এরকম টাইপের একটা এটা তৈরি করতে পারবেন না সবাই? আচ্ছা, এবার এটা রাউন্ড হচ্ছে রোটেট করবেন কিভাবে সেটা? এই যে শিফট ধরে কেন রোটেট করবেন? এতে করে 45 ডিগ্রিটা ঠিক থাকবে, তাই না? এই যে আবার, আচ্ছা আমি একটু ব্যাকে যাই। প্রথমে একটা নিবেন এরকম, এটা নিতে তো কারোর কোনো প্রবলেম নাই, তাই না? আমি হচ্ছে আর্টবোর্ডের ভিতরে কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিতে কারোর সমস্যা নেই আমি আশা করি। তারপর এর একটা অল্টার ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম, এটা নিতেও কারোর অসুবিধা থাকার কথা না, তাই না? এই দুইটা নিতে কারোর কোনো অসুবিধা আছে, কনফিউশন আছে যে আমি পারবো না? আচ্ছা, এটা আমি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, কিভাবে সেটা? অবশ্যই শিফট প্রেস করে ধরে তারপরে ঘুরাবো।
ঘোরাতে পারছেন তো সবাই, তাই না? তো এই যে মাউসের কার্যটা যখন এখানে রাখবো, এই যে মাউসের কার্যটার দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন মতো হয়েছে, এই অবস্থায় যদি শিফট প্রেস করে ধরে এইভাবে ঘুরাই, সেক্ষেত্রে হচ্ছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এবার আমি চাচ্ছি এই দুইটা এই পজিশনে রাখি, রাখার পরে এই সবগুলো ধরলাম, সবগুলো ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই বাসটা রাউন্ডেড কর্নার করলাম, এই দুইটা ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, দেখেন লাভ শেপ তৈরি করে ফেলছি। পারবেন কেউ তৈরি করতে? একবারে কেউ পারবেন? সব মাথার উপর দিয়ে, তাই না? খেয়াল করেন, আমি একবারে দেখাচ্ছি, এবার মনোযোগটা থাকবে আপনাদের। এতক্ষণ দেখছেন, মনে থাকবেন, এটাই স্বাভাবিক। আমি এগুলো আসলে মজার জন্য করছি, কারণ এই পজিশনে আপনাদের এখনও নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না আমার। যার যতটুকু এখন আপনাদের যতটুকু বললে আপনারা বুঝবেন, তার বেশি বলা উচিত না। তাও এটা নিয়ে বেশি রাখেন না, যারা পারেন, না পারলে নাই। দেখেন, এটার আমি একটা ডুপ্লিকেট নিব, অল্টার প্রেস করে আমি একটা ডুপ্লিকেট নিছি, অল্টার প্রেস করে আমি একটা ডুপ্লিকেট নিছি সমানে। এটা তো পারতে কারোর সমস্যা নেই আমি আশা করি। এটা ধরে আমি এটা রাউন্ডেড করে রোটেট করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার জন্য আমি শিফটও প্রেস করে ধরে রয়েছি। 45 ডিগ্রি ঘুরলো, এই পাশে আমি এটা ঘুরাবো, 45 ডিগ্রি ঘোরাবো। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? আমি আশা করি কারণ নাই। এবার এটা আমি আরেকটু কাছাকাছি নিয়ে গেলাম, এবার এই দুইটাই ধরলাম, ধরে আমার রাউন্ডেড কর্নার করতে হবে। তো রাউন্ডেড কর্নার এমনি নর্মালভাবে একটা যদি ধরি, এই মাউসের কার্যটা এই বিন্দুতে, এই যে এই ডটে নিয়ে গিয়ে আমি টান দিচ্ছি, এটা রাউন্ডেড কর্নার। আবার এটা ধরলাম, এটা টান দিচ্ছি, রাউন্ডেড কর্নার। বুঝতে পেরেছেন? এবার এই দুইটা ধরে, এই দেখেন শেপ বিল্ডার নামে একটা অপশন আছে, শেপ বিল্ডার। এটা থাকা অবস্থায় আমি যদি অল্টার প্রেস করে ধরে কাটে দিই, এটা কেটে যাবে। আসলে এটা সব মাথার উপর দিয়েই যাবে, তো আপাতত দরকার নেই, ট্রাই করার দরকার নেই। এটা থাকুক, গুলিয়ে যাবে, এটা স্বাভাবিক। এখন দেখেন, যখন যেটা দরকার আসলে সেটাই বলা উচিত। আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম, যে কোনো অবজেক্টকে মুভমেন্ট করার জন্য সিলেকশন টুলের দরকার আছে, তাই না? এরপর এটা অল্টার প্রেস করে ধরে আমরা ডুপ্লিকেট নিতে পারছি। আমি যেগুলো দেখাইছি এগুলো আবার রিভাইজ দিচ্ছি। এবার কন্ট্রোল ডি প্রেস করলে এর ডুপ্লিকেট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, সবাই এই বিষয় নিয়ে ক্লিয়ার, তাই না? তারপরে কি করছি, আমি রোটেট করছি, তাই না? রোটেট করার জন্য অবশ্যই সিলেকশন টুলে গিয়ে মাউসের কার্সরটা শুধু এই পজিশনে রাখবেন, একটু দূরে রাখলে এই অবস্থায় থাকলে এরকম থাকবে, বড় ছোট করা যাবে। আবার একটু দূরে গেলে মাউসের কার্সরটা কিছুটা চাঁদের মতো বাঁকা হয়ে যাবে, তাই না? এই অবস্থায় যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ঘুরান, সেক্ষেত্রে ঘুরবে, কিন্তু এটার মাপ উল্টো পাল্টা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, 45 ডিগ্রি ঘোরাতে চাইলে শিফট প্রেস করে ঘোরাবেন, ঠিক আছে? এই বিষয়টা আশা করি সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, যার ক্লিয়ার না, একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরান তো সবাই। আমি যা দেখালাম সব আরেকবার করে রিভাইজ করেন। এরকম একটা শেপ নেবেন, ছোট বড় করবেন, এ কাজ শেখা খুব অসেলে কাজ। একটু ধৈর্য ধরে শুধু প্রতিদিন ক্লাসে আসবেন, প্রতি ক্লাস মিস দিয়েন না। কাজ শেখানোর দায়িত্ব আমাদের। আচ্ছা, আশা করি সবার হয়েছে, রোটেট মোটেট সব করতে পেরেছেন। হ্যাঁ, হয়েছে?
আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায় আপনাদের, কন্ট্রোল জেড এর কাজ। কন্ট্রোল জেড মানে কি? আনডু, মানে আমি ব্যাকের অবস্থায় ফিরে যাওয়া। দেখেন আমি ধরেন এটা ঘোরাতে গিয়ে আমার 45 ডিগ্রি হয়নি, বা আমার মনে হলো যে আমার আগের অবস্থানে ফিরে যাওয়া উচিত, সেক্ষেত্রে কি করবেন? কন্ট্রোল ধরে জেড প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে জেড, দেখেন আগের অবস্থানে চলে গেছি। এই জিনিসটা কিন্তু খুব কাজের জিনিস। আপনি একটা পরিবর্তন ঘটালেন কিন্তু ওইটা মনে হলে আপনার দরকার নেই, আগের অবস্থানে চলে যাবেন, সেক্ষেত্রে কন্ট্রোল জেড। সবাই এটা ট্রাই করেন। আচ্ছা আচ্ছা, আজকে যতটুকু ক্লাসে বলা হয়েছে এনাফ, অনেক কিছু শেখায় ফেলাইছি। মাথার উপর দিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, এরকম ভেবেন না। আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন যে নিয়মিত ক্লাসে আসলে এমনিতেই শিখে যাবেন। এই একই জিনিস বারবার রিভাইজ হবে। আমি যা দেখাচ্ছি সিলেকশন টুল বা যা করছি না, এটা প্রতিনিয়ত প্র্যাকটিস হবে, প্রতিনিয়ত রিভাইজ হবে। তো সেক্ষেত্রে একদম চিন্তা করার দরকার নেই আমি পারছি না, আমার মনে থাকবে কি থাকবে না, মনে থাকার দরকার নেই, মনে একদম থাকার দরকার নেই। এখন আপনাদের কিছু কথা বলি যেগুলো মোটিভেশন, মানে মোটিভেটেড করা প্রয়োজন। আসলে আপনারা কি শিখতে যাচ্ছেন তা তো জানা উচিত, তাই না? আপনারা কি শিখতে যাচ্ছেন বলেন তো? গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওইটা করার জন্য এই সফটওয়্যারটা মেন ভূমিকা পালন করে। এইটার মাধ্যমে আমরা ডিজাইনগুলো করে থাকি। তো এই টুলসটা অনেক কঠিন একটা টুল। এই টুলস শিখতে মোটামুটি আপনাদের 5-7টা ক্লাস লাগবে আমার, তাছাড়া এটা ক্লিয়ার হবে না। 5-7টা ক্লাস নেই, এই শুধু এই টুলসের কাজ, এইগুলো দেখাতে হবে। এখানে যা যা কাজ আছে, প্যানেলের কাজ, বিভিন্ন ইফেক্টের কাজ, এইগুলো অন্তত পক্ষে 10টা ক্লাস আমার করতে হবে আপনাদের এর জন্য। তো এটা নিয়ে একদম বিচলিত হন না, কে কতটুকু মাথায় রাখতে পারছেন কি পারছেন না। শুধু ক্লাসে আসেন নিয়মিত, কাজ শেখায় দেওয়ার দায়িত্ব আমার। আর যেটা একটু আমি সবাইকে মোটিভেট করার চেষ্টা করি যে আসলে আপনারা কি শিখতে যাচ্ছেন। আর দেখেন, আচ্ছা এই বায়ারটা আমাকে আরেকবার মেসেজ দিছে একটু আগে, যে শুরুর দিকে আপনাদের বলছিলাম না যে একটা বায়ার মেসেজ দিয়েছে, আমি যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে ওকে উত্তরটা দিছিলাম। এবার দেখেন, হাউ মাছ, কত টাকা লাগবে তাই বলছে, অ্যান্ড হাউ লং, কত ঘন্টা লাগবে, সেম কালার অ্যাজ ওয়েল ব্রো। ব্রো ব্রো মানে কি? আমাকে ভাই বলছে, তো সেম কালার হবে। এই যে কি বলছে, আপনাদের সামনে কি এটা তৈরি করে দেখাবো? হ্যাঁ, তো দেখেন ওই এই সফটওয়্যার দিয়ে তৈরি করব। তো এটা কি পাঠিয়েছে দেখেন, এটা পাঠিয়েছে, আমি এটা ডাউনলোড করলাম। আচ্ছা, ওর আগে প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই। কত ডলার চার্জ করা যায় এটার জন্য আপনারা বলেন তো? এই তো অস্বাভাবিক, 300-400 ডলারে কত টাকা হয়? হ্যাঁ 20। ভাই একটা কথা বলেছে $20, তো আমি ওর কাছে $20 বলি। $20 ওকে ফর ইউ। হ্যাঁ, ক্যাপসলক অন রয়েছে ভাই ওখান থেকে। আচ্ছা, ক্যাপসলক এখান থেকে অফ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অফ করে দিছি। ও $20 ওকে ফর, এতটুকু ইংলিশ আমি শিখে ফেলেছি, ঠিক আছে? আমি এমনিতে পারি না, কিন্তু $20 ওকে ফর ইউ। আচ্ছা, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তোমার জন্য কি $20 ঠিক আছে? প্রশ্ন করছি, কারণ এটা ভাই $5 করা যায়, ঠিক আছে? ও যদি বলে যে $5 করে দিতে হবে, আমি তাও করে দেবো, কারণ ওর আমি প্রায় $100 2টা কাজ করছি, মানে ওখান থেকে প্রায় 8-9 হাজার টাকা পেয়েছি। তো এখন দেখেন, এটা বলেছি ওকে, এর জন্য কত সময় লাগবে সে আমাকে জিজ্ঞেস করছে। আমি এর উত্তর দিই অ্যাবাউট 1 আওয়ার, না 20 মিনিট, 1 আওয়ার বলি, না 1 আওয়ার না, 30 মিনিট। হ্যাঁ 30 মিনিট বলি, দিয়ে পাঠাই দিই। এখন আমি কি পেমেন্ট লিঙ্ক পাঠাবো, আমি কি কাস্টম অফার পাঠাবো, এটা বলি। হ্যাঁ, এটার ইংলিশ আমি পারবো না, আমি এটা বলি, আমি কি কাস্টম অফার পাঠাবো। এই যেখানে দেখেন, যদি সঠিকভাবে গ্রামারটা ঠিক না থাকে, এখানে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবেন, অনেক সময় হয় না। এই দেখেন, গ্রামার ঠিক ছিল না। ডু আই সেন্ড কাস্টম অফার, এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল ভিতে পেস্ট হয়, এটা সব জায়গায়। এই যে পাঠাই দিছি, এরপর আমি এর কাজটা শুরু করে দিই। হ্যাঁ, ওর পাঠানো ডিজাইনটা আমি এই যে
কপি করলাম, এটা আমার কম্পিউটারে নিয়ে আসি, এটা আমার ওই কম্পিউটারে ছিল, ওখান থেকে এই কম্পিউটারে নিয়ে আসলাম এবং আমি একটা আর্টবোর্ড নিই। আচ্ছা, আমার যে আর্টবোর্ড রয়েছে এই আর্টবোর্ডে কাজ করি। কন্ট্রোল শিফট পি প্রেস করে আমি আমার ফাইল, যে ফাইলটা ওখান থেকে নিয়ে আসলাম ওটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এই ফাইলে সমস্যা আছে, এই ফাইলে আমার স্ক্রিনশট নিতে হবে, ওই ফাইলটা সমস্যা আছে, আমি স্ক্রিনশট নিচ্ছি। উইন্ডোজ শিফট এস প্রেস করে এতটুকু আমার স্ক্রিনশট নিলেই হচ্ছে। একটু কষ্ট করে থাকেন, মজা লাগবে, কারণ দেখেন এই এতটুকুর বিনিময়ে আমি আর্নিং করছি। এটা আসলে এটা আপনাদের অনুপ্রেরণা যে এটা আমার শিখতেই হবে, এরকম মাইন্ডসেট করে ফেলেন। এই দেখেন আমি ওর পাঠানো লোগোটা নিয়ে আসলাম। এখন এই ধরনের আমার ফন্ট খুঁজে বের করতে হবে। ফন্ট মানে কি? লেখার ধরন, স্টাইল, তাই না? প্রথমে আমি এইচ ও বি লিখলাম এবং এটা বড় করলাম, শিফট প্রেস করে বড় করছি কারণ এর রেশিওটা যাতে ঠিক থাকে। হাউস অফ বার্গার্স, তো আমি এটা লিখবো এখন HOUSE, হাউস অফ বার্গার্স। এটা একটু বড় করি, শিফট প্রেস করে ধরে বড় করলাম, হাউস অফ বার্গার্স HOB, বানান সব ঠিক আছে। এটা একটু ছোট করি। এবার আমার কাজ হচ্ছে এর মতো করে দেওয়া। এখানে হাউস অফ বার্গার এই লেখাটা একটু সুন্দর ফন্ট আছে, আমার এটা ভালো লাগছে না, আমি দেখি কি ফন্ট নেওয়া যায়। দেখেন আমার এখানে কয়েক হাজার ফন্ট আছে, যে কোনো ফন্ট স্টাইল আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো আমার দরকার, এভাবে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। আমি দেখি রোবোটো ফন্টটা কেমন লাগে। এটার ফন্ট ফ্যামিলি আছে, একটু চিকন মোটা সব রকম আছে। এইটা মেবি পারফেক্ট এবং এদের মধ্যকার দূরত্ব বেশি। দেখেন হাউস লেগেছে, একটার মধ্যে দূরত্ব বেশি। এটা কিভাবে করব অবশ্যই আপনাদের ক্লাসে শেখানো হবে, এই যে এখান থেকে। এবার সাইজটা ছোট করে দিই, ব্যাস এই পজিশনে রেখে দিলাম। এবার এই যে ফন্টটা HOB, এই ধরনের আমার ফন্ট খুঁজে বের করতে হবে। তো এই ধরনের ফন্ট আমি কিভাবে খুঁজে বের করব? এখান থেকে যে ফিল্টার করব, ফিল্টার করে এই দেখেন এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এই ধরনের ফন্ট আমি দেখি খুঁজে পাই কিনা, এই পজিশনে রাখি। এবার আমি একটু খোঁজার ট্রাই করি। আমি যদি এইভাবে খুঁজে না পাই সেক্ষেত্রে অন্যভাবে খুঁজবো। এইভাবে যদি খুঁজে অল্প কিছু ফন্ট আমি একটু ট্রাই করি, দেখি এর ভিতরে পাওয়া যায় কিনা। ওর সেম টু সেম দরকার। আচ্ছা, এই ধরনের ফন্ট আমি এইভাবে খুঁজে পাবো না, আমার কম্পিউটারে নেই, আমি মেনে নিলাম। এখন আমি চলে যাব গুগলে, এবার ইমেজ সার্চে যাব। ইমেজ সার্চ না, আমি যাব হচ্ছে ফন্ট ফাইন্ডার, মানে ওই ধরনের ফন্ট আমি খুঁজে বের করব ইমেজ সার্চ দিয়ে। দেখেন এখানে যদি আমি ইমেজ আপলোড দিই, এই যে এই ইমেজটা, এই যে এই ফন্টটা আমি সার্চ দিয়ে খুঁজে বের করব। আচ্ছা, ফন্ট এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, আইডেন্টিফাই, মানে এটা একটু প্রবলেম হচ্ছে যেহেতু ও এক্স্যাক্ট একটা ডিজাইন চাচ্ছে। এই যে এই ধরনের বি আমার দরকার, এই ধরনের, এটা মনে রাখতে হবে, বিটা দরকার। এই যে এইটা মেবি, তাই না? এই যে এর সাথে মিলে গেছে, কই জানো, এটা সরে না কেন, এইটাই হবে। এটা এই স্ক্রল এটা ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এটা হ্যাঁ এটা কিনতে হবে, কিন্তু আমি তো কিনবো না, এই সব টেকনিকই তো শেখানো হবে আপনাদের। দেখেন এই ফন্টের নামটা কি হচ্ছে, যাই হোক এটা আমি কপি করব। হ্যাঁ, এটা আমি কপি করলাম। এবার কি করব, নতুন ট্যাব নিব, নিয়ে এটা সার্চ দিয়ে ফ্রি ডাউনলোড, এই যে এই ফন্টটা মেবি, আমি এটা ডাউনলোড করি। এটা ডাউনলোড হলো, এই যে এটা ডাউনলোড হলো। আমি এই ফন্টের নামটা মনে রাখবো। আচ্ছা, এখানে ফন্ট এটা হচ্ছে ইমেজ ফরম্যাট, কিন্তু আমার দরকার ফন্ট এটা হচ্ছে ফন্ট ফরম্যাট। এটা ডাবল ক্লিক করে ইনস্টল। আচ্ছা, ফন্টের নাম কি?
রিমাসিন, হ্যাঁ এটা ইনস্টল করলাম, এটা কেটে দিলাম। এবার দেখেন ইলাস্ট্রেটরে আমার ওই সফটওয়্যারটা চলে এসছে। এই হবটা কন্ট্রোল ভি দিলাম, রিমাসিন স্ক্রিপ্ট, এখান থেকে এই ফিল্টারটা অফ করে দিলাম, কন্ট্রোল ভি, এই যে চলে এসছে। এই যে আমার কাঙ্ক্ষিত সেই ফন্টটা আমি খুঁজে পেয়েছি, ঠিক আছে না? এবার দেখেন কালার বলেছে একই কালার। আমি আরেকবার দেখি বাইরের কথাগুলো। আচ্ছা প্রথম থেকে দেখি। প্রথমে বলছে, প্রথমে হেই ডিউড, ডিউড মানে বন্ধু, হাউ ইউ ডুইং, ক্যান ইউ হেল্প মি দ্য অ্যাবভ দ্য লোগো, এই লোগোটা ডিজাইন করতে পারবেন কি না? তো আমার ডিজাইন হয়ে গেছে কিন্তু। তো এও বলছে একই রকম কালার করতে, এই যে সেম কালার অ্যাজ ওয়েল ব্রো। তো ক্রিয়েট আউটলাইন, আচ্ছা এটার আমি এডিটেবল ফাইলটা রেখে দিই। আচ্ছা আজান দিয়েছে, আমাদের বের হতে হবে। ক্রিয়েট আউটলাইন, আমি এখান থেকে কালার থেকে সোনালি কালারটা নিব। তো সোনালি কালার কিভাবে পেতে পারি? আমার কাছে কাস্টমভাবে ছিল, তারপরেও এ ধরনের সোনালি কালার লাগবে। গ্রেডিয়েন্ট ইউজ করে, কিন্তু গ্রেডিয়েন্ট পারফেক্টলি দেওয়ার জন্য যদি কাস্টম প্রিসেট থাকে সেক্ষেত্রে আমাদের ডিজাইন সুন্দর লাগে। আমি নিজে থেকে বানাতে গেলে ওটা ভালো লাগবে না। তো আমি এর জন্য ফাইল থেকে নিউ না, ফাইল থেকে ওপেন, আমার একটা ডকুমেন্ট আছে ওর ভিতরে আছে, ডকুমেন্ট দিস পিসি ডকুমেন্ট, এই যে এই আর্টবোর্ডটা, আমার এই লোগোটা আমি ওই আর্টবোর্ডে নিয়ে যাই, এখানে নিয়ে আসি, এবং এটার কালার এই যে এখান থেকে আমি সোনালি কালার দিয়ে দিতে পারবো। এই যে আমাদের লোগো ডিজাইন শেষ। আমার পাশের ট্যাবে নিয়ে গেলাম, এখানে রেখে দিই এর এডিটেবল ফাইলগুলো, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক নিব, বাইরকে এখন এইটাই পাঠিয়ে দেবো, ব্ল্যাক নিব এখানে পিছনে, এবং এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এটা পিছনে দিয়ে দিই। তো হয়ে গেল আমাদের ডিজাইন। এটা আমি ওকে পাঠিয়ে দিয়ে বলবো যে দাও, টাকা দাও, কি আর করার। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা জেপিজি ফরম্যাটে সেভ করব যাতে করে বায়ারকে দিতে পারি। এটা কি নাম দিব? HOB হব 1 এক্সপোর্ট। ওকে, কি বুঝলেন কোন? না বোঝার দরকার নেই, কতটুকু এফোর্ট দিলাম আর কীরকম ইনকাম করলাম। দেখেন আমি একটুখানি বলি, আমার যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে দেখেন আর্নিং ইন জুলাই, আজকে মাসের 17 তারিখ, অলরেডি আমার আর্নিং কত? $392। এটা যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় 40,000 মতো হয়ে যাবে। আবার আমার 2টা কাজ রানিং রয়েছে, $165। এটা গতকাল এই অর্ডারটা এসছে। আমার এই কাজটা কমপ্লিট করতে 7 দিন সময় আছে, 7 দিনের ভিতরে আমি যে কোনো টাইমে করে দিতে পারছি। অলরেডি 1-1.5 দিন কাটা ফেলাইছি। তো এখানে মোটামুটি 15,000 টাকা মতো কাজ রয়েছে। তো এই মাসে 50,000 টাকা অলরেডি বুঝ পেয়ে গেছি। তাহলে কেন শিখবেন না আপনারা? বাসায় বসে বসে কী জন্য সময় কাটাবেন? তাড়াতাড়ি কম্পিউটার কিনে ফেলেন, কাজ শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ বলতে হবে ভাই, ওর তো আর এডিটেবল ফাইল নেই ওর কাছে, মানে ও একটা চাচ্ছে বড় একটা ব্যানারে ওর এই লোগোটা বসাবে, কিংবা ওর কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড বাদে ওর ওই লোগোটা বসাবে, সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হবে। ঠিক আছে, আমি এখনো পাঠাইনি, আমি ভাবছি নামাজ পড়ে এসে দিবানে। সেরকম হয়নি, মানে ওই যে টেক্সচার ইফেক্টটা ওইটার দরকার নেই, ওই সোনালি কালার চেয়েছে ওইটা দিয়েছি, ওটাই হবে। ও ফন্টের মধ্যকার স্পেস বাড়াতে হবে তাই না? আমি এটা পরে দেখে নিব না, আস্তে আস্তে। ঠিক আছে, এই ফাইলটা আমি আগে সেভ করে রাখি HOB নামে। ওকে, ফাইল সেভ অফ করে দিই, এটা কেটে দিই।